ওকে, সো চ্যাপ্টার 7 কোশ্চেন নাম্বার 1 হলো তোমাদের এইটা নাকি? সো কোশ্চেন নাম্বার 1 এর সি তে প্রবলেম। হ্যাঁ ঠিক আছে, সিরিয়াল ওয়াইজ আসে, প্রত্যেকটাই দেখাবো, বুঝছো তাসিন? ওকে, সো এখন কোশ্চেন নাম্বার 1 এর সি। কোশ্চেন নাম্বার 1 সি তে তারা কি বলতেছে দেখি। Give one hazard caused by electrostatic charges and state how this can be reduced. তো এই জিনিসটা কিভাবে করা যায়? এগুলো তো আমাদের অনেকগুলো হ্যাজার্ড নিয়ে পড়ছি। সবচেয়ে ক্লাসিক এক্সাম্পল কোনটা? যে এয়ারক্রাফটের রিফুয়েলিং এর সময় কি হইতে পারে, একটা স্পার্ক দেখা দিলে এক্সপ্লোশন হইতে পারে। তো তাহলে ওইটাকে অ্যাভয়েড করার জন্য কি করব? এয়ারক্রাফট একটা ল্যান্ড করার পরে তাকে আমরা ডিসচার্জ করব, তাই না শুভা? তাহলে এই কোশ্চেনটা তো আসলে অনেকগুলাতে কমন। যে কেমন জিনিস দেখো, the risk of spark or shock or damage, then risk related is reduction, যে আর্থ কানেকশন, যে আমরা আর্থের সাথে কানেক্ট করে দিলে তো তখন কি হয়ে যাবে, এয়ারক্রাফটটা আর্থিং হয়ে যাবে বা ডিসচার্জ হয়ে যাবে, তো তখন আর কোনো স্পার্কের রিস্ক থাকবে না। বুঝতে পারছো? ওকে, আচ্ছা রাফিদের 2A আর 2D তে প্রবলেম। ওকে ঠিক আছে, দেখা দিচ্ছি 2A তে দেখা যাচ্ছে সবারই প্রবলেম, আর 2A টা আসলে সিলেবাসে নাই। এই তোমাদের ডিজিটাল সিগন্যাল এন্ড অ্যানালগ সিগন্যাল, ঠিক আছে, ডিজিটাল সিগন্যাল এন্ড অ্যানালগ সিগন্যাল সিলেবাসে নাই, এটা আগে ওয়েবস এর সিলেবাসে ছিল, বুঝছো? এটা বাদ, বিটা আমাদের আছে, সরি, বিটা আমাদের আছে যে ওয়েবস এর সাথে রিলেটেড, আর 2D তে ভাইয়া যে 2 এর 2 নাম্বার যেটা ওইটা তো মানে ফ্রিকোয়েন্সি বাড়ায় দিলে হবে না? হ্যাঁ, এখানের মধ্যে একটা হলো যে তোমার সিগন্যালের স্ট্রেংথ বাড়ায়, আর একটা হলো ফ্রিকোয়েন্সি বাড়ায়। এই দুইটা ওয়েতে ইট ক্যান বি মেড টু ক্যারি গ্রেটার অ্যামাউন্ট অফ ইনফরমেশন। এটা আমার ইয়ারে আসছিল, আমি জেন 13 এ যে এক্সাম দিছিলাম ওই জেন 13 আসছিল এই কোশ্চেন। এই কোশ্চেন আগে কখনো এরকম টাইপের কোশ্চেন আসতো না, আমাদের সময়টা আসার পরে এগুলা কয়েকটা কোশ্চেন আমি জাস্ট পারছিলাম এরকম। আচ্ছা, তো এখন ডি নাম্বারে যাদের যাদের প্রবলেম দেখো, 2A টা হলো সিলেবাসের বাইরে, তো এটা বাদ। তো ডি নাম্বারটা আমাদের সিলেবাসে আছে, তো ডি নাম্বারের এখানে আমাদের কাজটা কি খেয়াল করো। এটা আমরা কিন্তু কথা বলছিলাম যে আমাদের থান্ডারস্টর্ম অ্যাকচুয়ালি কিভাবে হয়। Other people do not think Marconi received radio signals across the Atlantic at all. They think the radio waves he received were really caused by the electrostatic discharges from the storm clouds. কি হবে দেখো, স্টর্ম ক্লাউড কিন্তু কি হাইলি চার্জ, ওকে, তো তার অনেক হাই অ্যামাউন্ট অফ চার্জ আছে, এখন সে এই চার্জ গুলাকে কি করতে পারতেছে না, ডিসচার্জ করতে পারতেছে না, সে এই চার্জ গুলাকে রিলিজ করতে পারতেছে না। কেন? বিকজ স্টর্ম ক্লাউড আর এই গ্রাউন্ড তারা কি কন্ট্যাক্টে আছে? তারা তো কন্ট্যাক্টে নেই, তাদের মাঝে কি আছে? তাদের মাঝে এয়ার নামের এই ইনসুলেটরটা আছে। তো এয়ার এর জন্য কি করতে পারতেছে না, এয়ার এর জন্য স্টর্ম ক্লাউডটা ডিসচার্জ হইতে পারতেছে না। তো তাহলে যখন নাকি এরকম চার্জ বিল্ড আপ হইতে থাকে ইভেন্চুয়ালি এত হাই একটা পটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হয় যে যত বেশি চার্জের ডিফারেন্স তত তার টেন্ডেন্সি কি থাকবে, ডিসচার্জ হওয়ার টেন্ডেন্সি বাড়বে। তো যত বেশি এরকম স্টর্ম ক্লাউডটা চার্জ আপ হবে তত তার ডিসচার্জ হওয়ার টেন্ডেন্সি যত বাড়ে তত কি হয়, পটেনশিয়াল ডিফারেন্স বাড়ে, যে জিনিসটা যে ভোল্টেজ ডিফারেন্সটা ইনক্রিজ করে। তো তখন এখানের মধ্যে কি করে, এই যে ইন বিটুইন যে এয়ারটা ছিল এই এয়ারটাকে আয়নাইজ করে ফেলে, বুঝছো? এই মাঝে যে এয়ারটা আছে এই এয়ারটাকে কি করে ফেলে, আয়োনাইজ করে ফেলে। এয়ার যদি আয়োনাইজ হয়ে যায়, আয়োনাইজ হওয়া মানে কি বলতো? এয়ার তো নরমালি নিউট্রাল, তো তাহলে নিউট্রাল থেকে তাকে কিসে কনভার্ট করলাম, চার্জ পার্টিকেল হিসেবে কনভার্ট করলাম। তো তখন এয়ার যখন নাকি চার্জ পার্টিকেলে কনভার্ট হয়ে যায় তখন ইট ক্যান ডু হোয়াট, তখন ইট ক্যান ডু কন্ডাকশন অফ ইলেকট্রিসিটি। তো তখন তার থ্রুতে ইলেকট্রিসিটি কন্ডাক্ট হয়। কিভাবে কি বলতেছে এখানে মধ্যে দেখো, বি নাম্বারে any three of what electrons move or there is a current or negative charges move.
এখন ডিসচার্জ টু আর্থ অ্যাক্রস ক্লাউড অর টু দ্য নেমড অবজেক্ট, যে গাছের উপরে বা বাসা বাড়ির উপরে বা লাইটনিং কন্ডাক্টরে যে কোনো একটা কিছুর উপরে কি করতেছে, ডিসচার্জ হইতেছে। একটা জিনিস ইনসুলেটর থাকে কিভাবে, ওই জিনিসগুলো তার বন্ডিং গুলার উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। এখানে মধ্যে আমাদের দুইটা টাইপ অফ এনার্জি ব্যারিয়ার আছে। এনার্জি ব্যারিয়ারের এইসব টপিক গুলো তোমরা বড় হলে পরে পড়বা। যেখানের মধ্যে দুইটা ব্যান্ড আছে, একটাকে বলা হয় ভ্যালেন্স ব্যান্ড। তোমরা ভ্যালেন্সি অফ এন আয়ন এই এরকম টাইপের কয়টা জিনিস পড়ছো না, যে ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি কত, +2, সোডিয়ামের ভ্যালেন্সি কত, +1, এমন টাইপের টার্ম পড়ছো না। এরকম দুইটা ব্যান্ড থাকে, একটাকে বলা হয় ভ্যালেন্স ব্যান্ড আর একটাকে বলা হয় কন্ডাকশন ব্যান্ড, বুঝছো। তো ভ্যালেন্স ব্যান্ডে যে ইলেকট্রন গুলি থাকে, ঠিক আছে, ভ্যালেন্স ব্যান্ডে যে ইলেকট্রন গুলি থাকে, এই ইলেকট্রন গুলি কি অ্যাটমের সাথে আটকায় আছে, তারা কি করতে পারতেছে না, তারা ফ্রিলি মুভ করতে পারে না। তো তারা যদি ফ্রিলি মুভ করতে না পারে, তো তার মানে কি, তারা ইলেকট্রিসিটি কন্ডাকশনের কোনো কাজে আসে না। কিন্তু যেই সব ইলেকট্রন আউটার শেল থেকে কি করে, এসকেপ করে চলে যায়, তো তখন তারা কি করে, তখন তারা কন্ডাকশন ব্যান্ডে আসে। সো তখন দে ক্যান ডু হোয়াট, দে ক্যান মুভ ফ্রিলি। তো ফ্রিলি মুভ করতে সময় তারা কি করে, ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে, বুঝছো। তো তাহলে এখানের মধ্যে কাজ হলো এরকম, যে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে গ্যাপ যত বড় হয়, ওইটাকে আমরা বলি তত ভালো ইনসুলেটর, এমন টাইপের ব্যাপার। যে যদি এটা তোমাদেরকে বই থেকে দেখাই, তারা যেটার মধ্যে এই জিনিসগুলা তোমরা এএস এ উঠলে পরে পাবা। এই যে ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড, এটা হলো একটা ইনসুলেটরের জন্য। গ্যাপটা দেখছো কত বড়, কিন্তু তোমার সেমিকন্ডাক্টরের জন্য গ্যাপটা একটু কম। আর কন্ডাক্টরের জন্য মানে মেটালের জন্য ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড অলমোস্ট ওভারল্যাপিং। তো এইগুলা দিয়ে আমাদের ওই জাস্টিফাই করা যায় যে কোন জিনিসটা ভালো কন্ডাক্টর এন্ড কোন জিনিসটা খারাপ কন্ডাক্টর, এরকম। হ্যাঁ, 2D এখনো বুঝানো শেষ করে না, ওটা বুঝায় লিখে দিতেছি আমি অ্যান্সার, সমস্যা নেই। তো এখন এখানের মধ্যে আমরা কাজটা কি বলবো খেয়াল করো। এই যে আমাদের ক্লাউডের কি আছে, ক্লাউডের যে বটম পার্টটুকু কি চার্জ, দেখো তো শ্রাবণ। নেগেটিভ। এইগুলি ব্যান্ড হলো যেখানে ইলেকট্রন থাকে। তোমরা যেরকম এনার্জি শেল পড়ো না, ওই এনার্জি শেল গুলোর কম্বিনেশন মিলে ব্যান্ড ক্রিয়েট করে। এগুলো এখন আর পড়ার জন্য না, এটা সুভা জিজ্ঞাসা করছে, এর জন্য এমনিতে বলছি যে কোন একটা কিছু ইনসুলেটর হিসেবে কেন কাজ করে, বুঝছো রাইয়ানা। তো এখন এখানের জন্য দেখো যে তোমার গ্রাউন্ডটা তো নিউট্রাল নাকি রাইয়ানা। তো গ্রাউন্ড নিউট্রাল মানে গ্রাউন্ড হ্যাজ ইকুয়াল নাম্বার অফ পজিটিভ এন্ড নেগেটিভ চার্জেস। তো গ্রাউন্ডের ইকুয়াল নাম্বার অফ কি আছে, পজিটিভ এন্ড নেগেটিভ চার্জ আছে। কিন্তু ক্লাউডের বটম পার্ট, এটা কি চার্জ না যা, বটম পার্ট অফ দ্য ক্লাউড নেগেটিভলি চার্জ না, বটম পার্ট অফ দ্য ক্লাউড নেগেটিভ নাকি পজিটিভ? বুঝি নাই তোমার কথাটা। নেগেটিভ। তো তাহলে এই যে গ্রাউন্ড হলো নিউট্রাল আর ক্লাউডের বটম পার্টটা হলো নেগেটিভ, তো তাহলে গ্রাউন্ডের ইলেকট্রনকে ক্লাউডের ইলেকট্রন গুলি কি করবে, অ্যাট্রাক্ট করবে নাকি রিপেল করবে? রিপেল করবে। তো তাহলে তাকে যদি রিপেল করা হয়, তো তখন গ্রাউন্ডের ইলেকট্রন গুলি কি করবে দেখো, তখন গ্রাউন্ডের ইলেকট্রন গুলি কি করে,
তখন গ্রাউন্ডের ইলেকট্রন গুলি নিচে চলে যায় নাকি? পজিটিভ চার্জ তো আর মুভ করতে পারে না, পারে? মুভ করতে পারে হলো নেগেটিভ চার্জ। তো ফার্স্টে এরকম কি বলবো, the bottom part of the cloud the bottom part of the cloud is negatively charged, so it repels the negative charges of the ground so it repels the negative charges of the ground, so the electrons in the ground কি করবে, রিপেল হয়ে তারা নিচে চলে যাবে না? মানুষদেরকে বেশি অ্যাট্রাক্ট করে না তো, মানুষদের থ্রুতে লাইটনিং ইচ্ছা করে যায় না, তারা যখন নাকি কোনো রাস্তা না পায় তো তখন মানুষের থ্রু দিয়ে যায়। তারা যদি একদম ফুললি এক্সপোজ থাকে লাইটনিং এর ওখানের মধ্যে তো তখন মানুষের থ্রুতে যায়। নরমালি লাইটনিং কি খুঁজবে, ইজিয়েস্ট পাথ খুঁজবে, ইজিয়েস্ট পাথে সে যেন কি করতে পারে, আর্থে চলে যেতে পারে। কিন্তু মাঝে যদি হাই রেজিস্ট্যান্স ওয়ালা মানুষ আসে তো তখন কি করবে, মানুষের থ্রুতে যাবে। এখন মানুষের যেহেতু রেজিস্ট্যান্স অনেক হাই, তার ভিতর দিয়ে যাইতে সময় তখন কি হবে, অনেক হাই হিটিং ইফেক্ট অফ কারেন্টের ব্যাপারটা হবে, যে অনেক হাই রেজিস্ট্যান্স থাকলে পরে কি হবে, হিটিং ইফেক্ট অফ কারেন্টটা অনেক বেশি, তো তখন মানুষের অর্গানস সব পুড়ে যায়। বুঝতে পারছো? স্যার আমাদের কি রেডিও ওয়েভস কেমনে ফর্ম করে স্পার্কস থেকে ওইটাও দেখতে হবে এই না জায়গায়? না না, এখানে আমাদের জাস্ট বলছে যে স্টর্ম ক্লাউড ডিসচার্জ হতে সময় কি হয় ওই জিনিসটা। তো তাহলে সো দ্য ইলেকট্রনস ইন দ্য গ্রাউন্ড মুভ ডাউনওয়ার্ডস, রিপেল হয়ে নিচে চলে গেল। ওকে, রিপেল হয়ে নিচে চলে গেল, এতটুকু গেল ফার্স্ট অফ অল এক্সপ্লেনেশন। এখন এখানে মধ্যে কাজটা কি, the air between the cloud and the ground gets ionized and so starts conducting and the charges of the cloud, sorry, the charges of the cloud discharges through the ground, trees or buildings. হ্যাঁ এরকম তো সিচুয়েশন আছে, কিন্তু আসলে মাইক্রোওয়েভ আসলে রিসিভ করি আমরা সব দিক থেকে, বুঝছো? ওই কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন আছে না তাসফিক, ওই জিনিসটা। আচ্ছা দাঁড়াও, তো তাহলে এইটা হলো আমাদের অ্যান্সার। সবাইকে এই জিনিসটা কপি করো, একটা কল আসছে, ধরো এই কলটা একটু ধরে নেই, 1 মিনিট। ওকে সরাইয়ানা, এই অ্যান্সারের লাস্ট যে জিনিসটা এখানে আমাদের কাজটা কি, ফার্স্টে কি বলছি যে ক্লাউড যে এত বেশি চার্জড হয়ে আছে সে কি হইতে চায়, সে ডিসচার্জ হইতে চায় নাকি, রাইয়ানা? জি ভাইয়া। ক্লাউডটা কি হইতে চাবে, ডিসচার্জ হইতে চাবে। তো এতক্ষণ ডিসচার্জ হইতে চাইতেছে কিন্তু পারতেছে না, কেন পারতেছে না?
সে তো প্রথম থেকে যখন চার্জ হওয়া শুরু করছে ডিসচার্জ হইতে চাইতেছে, এখন ডিসচার্জ হইতে পারতেছে না কেন? বিকজ মাঝখানে ক্লাউড, এয়ার আছে তাই। এক্স্যাক্টলি, মাঝখানে এয়ার আছে। তো তাহলে এখন এয়ারের কি এমন হয়ে গেছে যে সে এখন ডিসচার্জ হইতে পারতেছে? এয়ারটা আয়োনাইজ হয়ে গেছে আয়নাইজ। নাকি? এই যে যখন নাকি এয়ারটা আয়োনাইজ হয়ে গেছে তখন সে কি করা শুরু করতে পারতেছে? কন্ডাকশন করতে পারতেছে। তো এই যে কন্ডাকশন করতে পারে, এর জন্য কি হবে? ইট উইল বি এবল টু ডিসচার্জ থ্রু দা গ্রাউন্ড। যে ডিরেক্টলি যদি আর্থে চলে আসে তো তাহলে গ্রাউন্ডে ডিসচার্জ হবে। যদি কি করে গাছের উপরে পড়ে তো তাহলে গাছের থ্রুতে ডিসচার্জ হবে। যদি বিল্ডিং এর উপরে পড়ে তো তাহলে বিল্ডিং এর থ্রুতে ডিসচার্জ হবে। এরকম, বুঝতে পারছো? তো এটা হলো লাস্ট লাইনটা, যে ক্লাউডে যে চার্জগুলি আটকায় ছিল ওই চার্জগুলি কিভাবে ডিসচার্জ হবে এইভাবে। বুঝছো? স্যার আগে কি এয়ারটা আয়োনাইজ হয় নাকি আগে লাইক রিপেলশনটা করে? রিপালশন করে। রিপালশন করলে পরে তখন এখানে পটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হয়ে যায়, নেগেটিভ আর পজিটিভ টার্মিনালের মতো, যে একটা ব্যাটারির মতো কাজ করে। তো মাঝে যে জিনিসই থাকে আস্তে আস্তে এনাফ পটেনশিয়াল ডিফারেন্স, যে এনাফ ভোল্টেজ বিল্ড আপ হইলে দেন তখন আয়নাইজেশন করতে পারে। বুঝছো? স্যার রায়ানা কি এখন ক্লিয়ার হয়েছে যে অ্যানসারের লাস্ট পার্টটা কি ছিল? জি ভাইয়া। ওকে, তো তাহলে এটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 2। 2 এর ডি ছিল জাস্ট আমাদের ইয়ার মধ্যে, 2 এটা সিলেবাসে ছিল না আর কি। ওকে, সো এখন কোশ্চেন নাম্বার 3 নিয়ে দেখলাম কতজনের প্রবলেম। সো কোশ্চেন নাম্বার 3 টা আমরা দেখি। তো এখন এটা স্ট্যাটিক ইলেকট্রিসিটি রিলেটেড কোশ্চেন। তো ফার্স্টে বলতেছে which of this material is an electrical, এটা স্ক্রিনশট নিয়ে নাও না চায়। হয়েছে? ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া এটা পোটেনশিয়াল ডিফারেন্সটা বুঝলাম না। পটেনশিয়াল ডিফারেন্স মানে ভোল্টেজ। এই যে আমরা যে এতদিন ইলেকট্রিসিটি পড়ে আসছি, তা তাহলে পটেনশিয়াল ডিফারেন্স না বুঝলে কি বুঝলা? পজিটিভ নেগেটিভ টার্মিনাল যে থাকে একটা ব্যাটারি, ব্যাটারি ভোল্টেজ যে বলি 6 ভোল্ট, এটার মানে কি? দুইটা পয়েন্টের ডিফারেন্স। দুইটা পয়েন্টে ভোল্টেজের ডিফারেন্স বা পটেনশিয়াল ডিফারেন্স, এই জিনিসটা। তো তাহলে Okay, পটেনশিয়াল ডিফারেন্স যত বেশি হয় তত বেশি কি করবে? পার ইউনিট চার্জকে তত বেশি করে এনার্জি দিতে পারে। ভোল্টেজ মানে কি? জুলস পার কুলম্ব, এমন পড়ছি না আমরা? ইয়েস ভাই। তো তাহলে ওই জিনিসটা। তো তাহলে পটেনশিয়াল ডিফারেন্স মানে ভোল্টেজ যত বাড়বে তত এনার্জি পার চার্জ বাড়বে, এরকম। ওকে, সো এখন কোশ্চেন নাম্বার 3 তে কি বলতেছে যে কোন 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 ম্যাটেরিয়াল এখানের মধ্যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টর হিসেবে কাজ করে? পেপার হলো ইনসুলেটর, প্লাস্টিক হলো ইনসুলেটর, উড হলো ইনসুলেটর। তো তাহলে কন্ডাক্টর কোনটা? তোমার তো স্ক্রিনে তো নেটের জন্য আসতেছে না বললা, এই জিনিসটা তো বারবার আরেক কোশ্চেনে যাওয়ার পরে টাইম নষ্ট হয়। ওকে, তো এখন এখানে কোশ্চেন নাম্বার 3 এ তে অ্যান্সার হলো সি, সিলভার। এখন দেখো এই কোশ্চেনটা অনেকজনই আসলে প্রসিডিওরটা বেশি করে বুঝতে যে তারা মেইন কোশ্চেনের টপিকটাই হারায় ফেলে। এখানের মধ্যে খেয়াল করো তারা বলতেছে এটা কি? ফরেনসিক সায়েন্টিস্ট uses an electrostatic dust print lifter EDPL to take impressions of footprints। ওই যে আমাদের পায়ের ছাপ, হাতের ছাপ, এরকম যে কি করে কোন একটা ক্রাইম সিনে যে বের করে, কিভাবে করে তারা বের করতে পারে ওই প্যাটার্ন গুলি। তো ওই জিনিসটা এখানের মধ্যে শো করতেছে, দেখো। The diagram shows a simplified EDPL and a description of how it works। তো এখানের মধ্যে খেয়াল করো সবাই জিনিসগুলা কি। এইটা হলো তোমার ফার্স্টে নিচে হলো ফ্লোর, যেটা একটা ইনসুলেটর। তো ইনসুলেটিং একটা ফ্লোর এখানের মধ্যে আছে। ওকে, ভালো কথা। এখন এখানে হলো একটা মেটাল প্লেট। এই যে মেটাল প্লেটটাকে কি করলাম? ফ্লোরের সাথে অ্যাড করে দিছি।
মেটাল প্লেটটা একটা কানেক্টিং ওয়্যারের সাথে কন্ট্রোল ইউনিটে অ্যাড করা, দেন কন্ট্রোল ইউনিটের সাথে আরেকটা জিনিসও অ্যাড করা, কি অ্যাড করা? লিফটিং শীট, যেখানে তোমার পায়ের ছাপটা তুলবে আর কি, তো ওই জিনিসটা। তো এখন এখানে ছোট একটা বক্সের মধ্যে বলতেছে এটা কিভাবে করে কাজ করে। দিস ইজ হাউ ইট ওয়ার্কস। আর লিফটিং শীট ইজ প্লেসড ওভার দ্য ফুটপ্রিন্ট, যেখানে তুমি পায়ের ছাপটা নিতে চাও ওইটার উপরে কি করবা, তুমি লিফটিং শীটটাকে প্লেস করবা। যে মনে করো এরকম আমাদের একটা আছে, এখানে আমাদের ডায়াগ্রাম আছে, এই যে পায়ের ছাপটা আছে, তো এইটার উপরে কি করবে, এটার উপরে লিফটিং শীটটাকে বসাইলো। ওকে, এখন কাজটা কি, মেটাল প্লেটটাকে তার পাশে এরকম প্লেস করা হয়, যে লিফটিং শীটের পাশেই কি করা হয়েছে, মেটাল প্লেটটাকে প্লেস করা হয়েছে। এখন দেখো কি করলো, the control unit applies a voltage of what, দেখো 10 কিলোভোল্ট। 10 কিলোভোল্ট কিন্তু যেন তেন ভোল্টেজ না, 10 কিলোভোল্ট কত, 10,000 ভোল্ট। তো 10,000 ভোল্ট এত হাই একটা ভোল্টেজ ডিফারেন্স আর একটা পটেনশিয়াল ডিফারেন্স কি করতেছে, অ্যাপ্লাই করতেছে। তো এত হাই একটা পটেনশিয়াল ডিফারেন্স দিয়ে আসলে হয়টা কি, খেয়াল করো, the lifting sheet becomes negatively charged and the metal plate becomes positively charged। তো তার মানে এরকম টাইপের অবস্থা, যে এই হলো তোমার কন্ট্রোল ইউনিটটা। তো কন্ট্রোল ইউনিটের এইটা হলো নেগেটিভ টার্মিনাল, এটা হলো পজিটিভ টার্মিনাল। তো তাহলে লিফটিং শীটটা হলো নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্টেড, তো তার মানে লিফটিং শীটটা কি হবে, নেগেটিভলি চার্জ। মেটাল প্লেটটা হলো পজিটিভ টার্মিনালের সাথে কানেক্টেড, তো তাহলে মেটাল প্লেটটা হবে পজিটিভলি চার্জ। এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? নো ভাইয়া। আচ্ছা, তো তাহলে যেই পায়ের ছাপের আমরা প্যাটার্নটা তুলবো ওইটার উপরে লিফটিং শীটটা প্লেস করলাম, তার পাশে মেটাল প্লেটটা প্লেস করলাম। কন্ট্রোল ইউনিটের থ্রুতে ভেরি হাই পটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করছি, যার জন্য লিফটিং শীটটা হয়ে গেছে নেগেটিভলি চার্জ বিকজ ইট ইজ কানেক্টেড টু দ্য নেগেটিভ টার্মিনাল, and the metal plate became positively charged because it is connected to the positive terminal। গেল। A dust print forms on the lower surface of the lifting sheet। So তাহলে লিফটিং শীটের নিচে তো তখন কি করে, ডাস্টের একটা প্যাটার্ন ক্রিয়েট হয়। ওকে, তো এই ডাস্টের প্যাটার্নটা দেখে আমরা বুঝতে পারি যে পায়ের ছাপটা বা জুতার ছাপটা কেমন ছিল। তো এখন এখানের মধ্যে ফার্স্টে বলতেছে কি, ইউজ দ্য আইডিয়া অফ চার্জ মুভমেন্ট to explain how the lifting sheet becomes negatively charged and the metal plate becomes positively charged। তো এখন এখানের মধ্যে কি হবে, চার্জ মুভমেন্টে তোমার লিফটিং শীট নেগেটিভলি চার্জ হবে কেন, কোন একটা কিছু কেন নেগেটিভ চার্জ হয়, রায়ানা? why does any particle become negatively charged? সবকিছু তো শুরুতে নিউট্রাল থাকে, তো তাহলে সে নেগেটিভলি চার্জ হবে কিভাবে, যদি সে এক্সেস অ্যামাউন্ট অফ ইলেকট্রন গেইন করে, নাকি? কেউ যদি এক্সট্রা ইলেকট্রন গেইন করে তো তাহলে সে হবে নেগেটিভ চার্জ, আর কেউ যদি ইলেকট্রন লুজ করে সে হবে কি, পজিটিভলি চার্জ, নাকি? এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? যে ইলেকট্রন গেইন করবে সে হবে নেগেটিভ চার্জ, যে ইলেকট্রন লুজ করবে সে হবে পজিটিভ চার্জ। তো এইখানের মধ্যে কাজটা কি হয়, যখন ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় মেটাল প্লেটের থেকে ইলেকট্রন লিফটিং শীটের কাছে যায়। ওকে, কি হয়, যখন নাকি কন্ট্রোল ইউনিটটা কানেক্ট করা হইতেছে তো তখন কি করবে, মেটাল প্লেট থেকে ইলেকট্রন লিফটিং শীটের কাছে যাবে। সো তাহলে মেটাল প্লেট হ্যাজ ল্যাক অফ ইলেকট্রন। তো মেটাল প্লেটের যদি ইলেকট্রন কমে যায় তো তাহলে সে হবে পজিটিভ চার্জ, আর লিফটিং শীটের যদি ইলেকট্রন বেড়ে যায় তো তাহলে সে হবে নেগেটিভলি চার্জ। তো দ্যাট ইজ হাউ দে বিকাম চার্জ। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? এখানের মধ্যে আমরা যদি কোশ্চেন নাম্বার 3 টা দেখি, দেখো এই জিনিস, নেগেটিভ চার্জেস মুভ অর দ্য ইলেকট্রনস মুভ, যে এই ব্যাপারটা আমাদের মাথায় রাখা লাগবে যে পজিটিভ চার্জ জীবনেও মুভ করতে পারে না, মেইনলি মুভ করে কারা, নেগেটিভ চার্জ, ইলেকট্রনরা মুভ করে। এখন এখানের মধ্যে কাজটা কি, চার্জেস মুভ থ্রু দ্য ওয়্যার ফ্রম বি টু এ। তো তাহলে মেটাল প্লেট থেকে, যে প্লেট থেকে লিফটিং শীটে যাচ্ছে, তো প্লেটের থেকে ইলেকট্রন কমে যাচ্ছে, লিফটিং শীটে ইলেকট্রন বেড়ে যাচ্ছে, তো তাহলে দেয়ারফর produces an unbalanced or net charge। তো তাহলে কি, এই যে A has gained electron and B has lost electron। তো এতটুকু বললে পরে কি আমাদের 2 মার্ক পেয়ে যাব।
তো এই জিনিসটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এই অ্যান্সারটা এটা তো লিখে দেওয়ার কিছু নাই, এখানে মধ্যে কাজটা কি বলবা যে নেগেটিভ চার্জেস মুভ when potential difference is applied or when the voltage is applied, তো তখন কি হবে? metal plate loses electron and the lifting sheet gains electron। তো তাহলে মেটাল প্লেটটা হয়ে যাবে পজিটিভ চার্জ, লিফটিং শিটটা হয়ে যাবে নেগেটিভ চার্জ। এটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? যারা যারা বলছিল কোশ্চেন নাম্বার 3 তে প্রবলেম আছে তাদের? নো স্যার। Okay. এরপরে দেখো সি পার্টে কি বলতেছে। The photograph shows a typical dust print on a lifting sheet। তো তাহলে এই যে লিফটিং শিটের উপরে এরকম একটা সুন্দর করে জুতার একদম ছাপ উঠে গেছে। তো এখন বলতেছে suggest why dust particles are lifted off the floor onto the lifting sheet। তো এখন ব্যাপারটা খেয়াল করো, লিফটিং শিটটা কি নেগেটিভলি চার্জ না, এন্ড নেগেটিভ চার্জের অ্যামাউন্টটাও কি অনেক বেশি। কেন? বিকজ তার ভোল্টেজ অনেক হাই, নাকি সুভা? অনেক হাই একটা ভোল্টেজ অ্যাপ্লাই করছি, তো এর জন্য কি হবে? অনেক হাই একটা ভোল্টেজ অ্যাপ্লাই করাতে এই লিফটিং শিটটা হাইলি নেগেটিভলি চার্জ। সো তাহলে লিফটিং শিট ইজ হাইলি নেগেটিভলি চার্জ। তো এখন এই যে গ্রাউন্ডের উপরে যে ডাস্ট পার্টিকেল গুলি আছে, এই ডাস্ট পার্টিকেল গুলি তো নিউট্রাল নাকি? তো এখন এই ডাস্ট পার্টিকেল গুলো হলো নিউট্রাল। তো এখন এই হাইলি চার্জড নেগেটিভলি চার্জ আর কি লিফটিং শিটের কাছে কি হবে? অ্যাট্রাক্টেড হবে না। যেরকম আমরা কি করছিলাম, ওই যে স্মল পিসেস অফ পেপার মনে আছে, ওই যে স্মল পিসেস অফ নিউট্রাল পেপার, ওইটার কাছে যখন নাকি আমরা কি করছি, কোন একটা চিরুনি বা কোন একটা পেন রাব করে যখন নিয়ে আসছি, তো তখন কি হইতো? তাদের কাছে অ্যাট্রাক্টেড হইতো না। তো অ্যাট্রাক্টেড হইতো কেন? বিকজ ইনডিউসড চার্জ, যে চার্জ কি করতো এখানের মধ্যে ইনডিউস করতো। তো এখানের মধ্যে ব্যাপারটা কি করবে দেখো, লিফটিং শিটটা ওই ডাস্টের উপরে চার্জ ইনডিউস করবে। যে এখানের মধ্যে কাজটা কি, এই যে টপ অফ দা ডাস্ট বিকাম পজিটিভ। কিভাবে টপ অফ দা ডাস্ট পার্টিকেল পজিটিভ হবে? বিকজ চার্জকে কি করা হচ্ছে? ইনডিউস করা হচ্ছে। যে এই জিনিসটা এটা মনে আছে তোমাদের লেকচার থেকে, এই যে স্মল পিসেস অফ পেপার ইকুয়াল নাম্বার অফ পজিটিভ এন্ড নেগেটিভ আছে তার মধ্যে। এখন যখন নাকি আমি কি করব, মনে করো একটা নেগেটিভ চার্জ নিয়ে আসলাম, তো তখন কি হবে? পেপারের নেগেটিভ চার্জ গুলি রিপেল হয়ে পিছে চলে যাবে না, নাকি শ্রাবণ? তো Yes, পেপার তো sir. নিউট্রাল ছিল, পেপারের মধ্যে ইকুয়াল নাম্বার অফ পজিটিভ এন্ড নেগেটিভ চার্জ আছে। তো এখন যখন নাকি আমি একটা নেগেটিভলি চার্জ রড নিয়ে আসলাম, তো এখন কি হবে? পেপারের নেগেটিভ চার্জ গুলি রিপেল হয়ে পিছে চলে যাবে। তো তাহলে এই যে পেপারের নেগেটিভ চার্জ গুলি রিপেল হয়ে কি হয়ে গেল? পিছে চলে গেল। তো তখন কি দা ক্লোজার পার্ট অফ দা পেপার কি হয়ে গেছে? পজিটিভ হয়ে গেছে। তো এরকম সেম ওয়েতে লিফটিং শিটটা কি, লিফটিং শিট ইজ হাইলি নেগেটিভ চার্জ। এখন এই যে ডাস্ট পার্টিকেল গুলি ছিল পজিটিভ নেগেটিভ, ইকুয়াল অ্যামাউন্ট অফ পজিটিভ এন্ড নেগেটিভ আছে ডাস্ট পার্টিকেল গুলার মধ্যে। তো এখন ডাস্ট পার্টিকেল গুলার ইলেকট্রন গুলা কি হবে? রিপেল হয়ে নিচে চলে যাবে না? সুভা বুঝতে পারতেছো Yes, কি ভাইয়া। বললাম? যে এখানের মধ্যে কি করবে, তোমার ডাস্ট পার্টিকেলের ইলেকট্রন গুলি রিপেল হয়ে নিচে চলে যাবে। তো তখন the top of the dust particle will become what? The top of the dust particle will become positively charged, যে partially positive। তো এখন তাহলে টপ অফ দা ডাস্ট পার্টিকেল আর লিফটিং শিটের মধ্যে কি হবে? অ্যাট্রাকশন কাজ করবে। তো তখন ডাস্ট পার্টিকেলটা will get attracted to the lifting sheet। তো তাহলে এই জিনিসটা লিখবো যে কি, the top of the dust particle becomes positively charged due to induced charges। So the dust particle will get attracted
to the negatively charged lifting sheet. এখন অ্যাট্রাক্ট করলেই তো তুমি তাকে উপরে তুলে নিয়ে আসতে পারবা না, পারবা? ডাস্ট পার্টিকেল কি আছে? ডাস্ট পার্টিকেলের নিজের একটা ওয়েট আছে না সুভা? তো কোন একটা কিছুকে উপরে নিয়ে আসার জন্য কি করতে হবে? তার ওয়েটের থেকে গ্রেটার অ্যামাউন্ট অফ আপওয়ার্ড ফোর্স দিলে পরে সে না তুমি তাকে কি করতে পারবা? লিফট করতে পারবা বা উপরে তুলতে পারবা নাকি? Yes, ভাইয়া। তো তাহলে নেগেটিভলি চার্জ লিফটিং শীটের কাছে অ্যাট্রাক্টেড হচ্ছে and the attractive force is greater than the weight of the dust particles so they are lifted off the floor. সবাইকে বুঝতে পারছো অ্যানসারটা কি? ফার্স্ট অফ অল ইনডিউসড চার্জের জন্য ডাস্ট পার্টিকেলের উপরের পার্ট কি হয়ে গেছে? পজিটিভলি চার্জড হয়ে গেছে। তো এই যে পজিটিভলি চার্জড ডাস্ট পার্টিকেল আর নেগেটিভলি চার্জড লিফটিং শীট তাদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে, এন্ড এই অ্যাট্রাকটিভ ফোর্সটা যদি ডাস্ট পার্টিকেলের ওয়েটের থেকে বড় হয় তো তখন ডাস্ট পার্টিকেলটাকে কি করতে পারবে? গ্রাউন্ডের থেকে টেনে উপরে নিয়ে আসতে পারবে। সো এই হলো আমাদের অ্যানসারটা, যে নেগেটিভ স্যার চার্জেস অন দ্য ডাস্ট কি বলো বুঝি নাই। স্যার ডিউ টু ইনডিউস চার্জ না বলে কি এটা হবে স্যার? ডিউ টু রিপালশন অফ নেগেটিভ চার্জ ফ্রম লিফটিং শীট। ওই তো ওইটাও বলা যায়, এটাই ইনডিউস চার্জ। আচ্ছা এই মিটিং এর টাইম 1 মিনিটের কম আছে, নেক্সটটাই জয়েন করো। ওকে, সো তাহলে এই জিনিসটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 3 এর যে প্রবলেম গুলো ছিল। কোশ্চেন নাম্বার 3 তে কি আর কারো কোনো প্রবলেম আছে? ভাইয়া সি নাম্বারটা আরেকবার দেখাবো? আচ্ছা এটাই তো সি নাম্বার। সি নাম্বার এখানে কি প্রবলেম বলো? ওকে, এখন কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 নিয়ে কারো কোনো প্রবলেম আছে? স্যার ডিটা কি হবে? 3D। প্রতিটা কোয়েশ্চেনের মধ্যে প্রবলেম থাকলে পরে আসলে কিছু বলারই নাই। তো তাহলে তোমরা যে আসলে লেকচারে কি শিখছো ওই জিনিসটা নিয়ে সবকিছু বোঝা যায়। এখানের মধ্যে এটা কি আমরা লেকচারে বলি নাই যে ওয়াটার হলো একটা পোলার মলিকিউল? তো ওয়াটার যদি একটা পোলার মলিকিউল হয় এটার মানে কি বলো? পোলার মলিকিউল জীবনের নাম শুনছো? ওয়াটারের যে অক্সিজেন আর হাইড্রোজেনের ডেল্টা চার্জ থাকে। তাহলে যে কোয়েশ্চেন করছে সে বলতেছে না কেন? পোলার মলিকিউল কে কখনো নাম শোনো নাই? ফাহিম, তো পোলার মলিকিউল কি বলো, কি পড়ছো? এখন মাইট মিউট করে রাখলে পরে কি লাভ হবে বলো? পোলার মলিকিউল কি জিনিস? কি হলো, একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করলে কি অ্যান্সার দিতে হয় এই জিনিসটা বুঝো? পোলার মলিকিউল কি জিনিস এটা জিজ্ঞাসা করছি। হাইড্রোজেন
কি বলছো আবার বলো। স্যার হাইড্রোজেন আর অক্সিজেনের যে চার্জটা কেন থাকে চার্জ? চার্জ যে থাকে কেন থাকে? কি হলো প্রতিবার বলে বলে মাইক আনমিউট করানো লাগবে? অ্যাট্রাকশন কিসের অ্যাট্রাকশন? এখানের মধ্যে অ্যাট্রাকশন কোন জায়গাটায়? কেমিস্ট্রিতে কি পড়ছো? কেমিস্ট্রিতে কি আফনান ভাই তোমাদেরকে পোলার মলিকিউল কি জিনিস সেটা পড়ায় নাই? এখানের মধ্যে পোলার মলিকিউল কি জিনিস এটা যদি জীবনে নাও জানো, মাত্র কি বললাম ইনডিউস চার্জের কথাটা যে বলছি, নিজে যে পাকনামি করে বারবার করে বলো যে এখানের মধ্যে ইলেকট্রন গুলি রিপেল হইতেছে, এই জিনিসটা বললে কি কোনো সমস্যা আছে নাকি? এখানের মধ্যে খেয়াল করো ইনডিউস চার্জের কনসেপ্টটা আমরা এতবার করে কেন বলি। ওয়াটার কি, ওয়াটারের কোনো চার্জ আছে? ঠিক আছে, সে পোলার মলিকিউল, তার একটা এন পজিটিভ একটা এন নেগেটিভ বিকজ অফ দা লোন পেয়ার ইলেকট্রন অফ অক্সিজেন, তাই না? যে অক্সিজেনের যে দুইটা লোন পেয়ার থাকে, তো এটার জন্য কি হয়ে যায়, ওয়াটার মলিকিউল কিন্তু সিমেট্রিক্যাল না, ওয়াটার মলিকিউল এরকম বাঁকায় যায় নাকি তাসফিক? তো এই যে অক্সিজেনের এই দুই এন্ডে কি আছে, দুইটা লোন পেয়ার। লোন পেয়ার মানে কি, যেগুলি বন্ড ক্রিয়েট করতেছে না। তো লোন পেয়ার গুলির জন্য এই এন্ডটা কি থাকবে, নেগেটিভলি চার্জ, আর এই দুইটা এন্ড কি থাকবে, ল্যাক অফ ইলেকট্রন থাকবে, তো তাদের এখানের মধ্যে পজিটিভ চার্জ থাকে। তো এই জিনিসগুলো তো কেমিস্ট্রিতে একদম স্ট্যান্ডার্ড এইটা পড়ানোর কথা, আরো আগে থেকে পড়ানোর কথা। আমাদের আমার যতটুকু মনে আছে লোন পেয়ারের কথা আমাদের বলে নেই, যে ইলেকট্রন যে শেয়ার্ড ওটা হলো একদিকে ক্লোজার থাকে ওর সামথিং এরকম কিছু বলছিল। তো এখন এখানের জন্য খেয়াল করো, তোমাদের এই পোলার মলিকিউলের কনসেপ্ট বাদই দাও। ওয়াটার তো স্ট্রেট পড়ার কথা, তাই না? ওয়াটার হলো স্ট্রেট পড়ার কথা। তো এখন একটা এরকম চার্জ রড নিয়ে আসলে কেন এটা এরকম বাঁকায় যাইতেছে? চার্জ রডের কি আছে, একটা চার্জ আছে, পজিটিভ হোক নেগেটিভ হোক তার একটা চার্জ আছে। এখন তার যেই চার্জই থাকুক, ঠিক আছে, তার মনে করা আছে পজিটিভ চার্জ। তো তার যদি পজিটিভ চার্জ থাকে তো তখন কি করবে, ওয়াটারের নেগেটিভ চার্জ গুলাকে নিজের কাছে অ্যাট্রাক্ট করে নিয়ে আসবে, আর ওয়াটারের পজিটিভ চার্জ গুলা যেখানে ছিল ওখানে থাকবে। তো তাহলে এই যে ক্লোজার টু দা চার্জড পার্টিকেল কি হলো, একটা নেগেটিভ চার্জ ইনডিউস হয়ে গেছে না? সো তাহলে দিস নেগেটিভ চার্জ অফ দা ওয়াটার স্ট্রিম এন্ড দা পজিটিভ চার্জ অফ দা চার্জড পলিথিন রড, তাদের মধ্যে কি হবে, অ্যাট্রাকশন হবে। তো অ্যাট্রাকশনের জন্য দা ওয়াটার স্ট্রিম বেন্ডস ইন দিস ওয়ে। যদি তোমার বলতা নেগেটিভ চার্জ রড আনলে পরে কি হয়, তো ওয়াটার স্ট্রিমের নেগেটিভ চার্জ গুলাকে রিপেল করবে, তো ওয়াটার স্ট্রিমের নেগেটিভ চার্জ গুলি পিছন দিকে চলে গেল, তো তাহলে পজিটিভ চার্জ গুলি কি এই সাইডে থাকবে। তো তাহলে the positive charges on the water will get attracted to the negatively charged polythene rod, তো তখন কি হবে, অ্যাট্রাকশনের জন্য ওয়াটার স্ট্রিমটা এরকম বাঁকায় যাবে। তো এগুলো প্রত্যেকটাই কি আমাদের ইনডিউস চার্জের কনসেপ্ট। এখানের মধ্যে কাজটা কি, যে the water molecules have a charge, opposite charges attract আর like charges repel। তো তাহলে অপোজিট চার্জ অ্যাট্রাক্ট করে কি করতেছে, ওয়াটার স্ট্রিমটাকে এরকম বেন্ড করে দিতেছে। বুঝা গেছে? এরকম প্রত্যেকটা কোয়েশ্চেন, একটু আগের কোয়েশ্চেনটার এটার সাথে তোমরা যদি একটা কোয়েশ্চেন শিখে আর একটা কোয়েশ্চেনের মধ্যে অ্যাপ্লাই করতে না পারো, তোমরা জীবনেও মেইন আনসিন কোয়েশ্চেন পেপারে নিজে থেকে সলভ করতে পারবে না। তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চেন ধরে ধরে করা যদি দিতে হয়, তো তাহলে পরে তো এটা তোমাদের ঈদের জন্য হোমওয়ার্ক দিয়ে পুরাটা মার্ক স্কিম দিয়ে দিয়ে লাভটা কি হয়, তোমাদের এখানে মার্ক স্কিমের অ্যান্সারটা দেখলে পরে কি বোঝা যায় না অ্যান্সারটা কি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 4, কোয়েশ্চেন নাম্বার 4 নিয়ে কারো কোনো প্রবলেম আছে? ফার্স্টে আমাদের এনার্জি রিলেটেড কথাবার্তা, এরপর কয়েকটা ক্যালকুলেশন আছে। কোয়েশ্চেন নাম্বার 4 এ কার কার প্রবলেম আছে, কোন পার্টে?
Question number 5. Let's see. এখানে দুইটা টাইপ অফ চার্জ আছে। There are two types of charge. তো এখন বলতেছে ডিফারেন্ট ইনসুলেটিং রড আর একটা ক্লথ আছে। তো এখন এইগুলা দিয়ে তুমি কিভাবে করে ডেমনস্ট্রেট করবা যে দুই টাইপের চার্জ এক্সিস্ট করে। তো এখন ইনসুলেটিং রড, নামের মধ্যে ইনসুলেটিং ওয়ার্ডটা দিছেই কেন? আমরা কি করছি, দুইটা ইনসুলেটরকে রাব করলে পরে কি হয়? ইলেকট্রন ট্রান্সফার হয়। যে ইলেকট্রন গেইন করে সে হবে কি? চার্জ নেগেটিভলি চার্জ, আর যে ইলেকট্রন লুজ করবে সে হবে পজিটিভলি চার্জ, তাই না? Positively charged. তো তাহলে এই আমাদের মনে করো একটা রড, দুইটা রড, তিনটা রড, চারটা রড, এরকম অনেকগুলা রড আছে, আর এই আমাদের একটা ক্লথ আছে। এখন কি করব, এক নাম্বার রডটা নিব, এক নাম্বার রডটা নিয়ে এই ক্লথের সাথে রাব করব। তো 4C তে প্রবলেম ছিল, তো ওই জিনিসটা যে এতক্ষণ ধরে জিজ্ঞাসা করলাম কোশ্চেন নাম্বার 4 এ কার প্রবলেম, এতক্ষণ ধরে কইছিল আরেকজন প্রবলেম বলবে, তখন তোমার নিজেরটা শেষ হয়ে যাবে। এটা তো নিজের প্রবলেম থাকলে পরে এতক্ষণ ধরে বলো নাই কেন? আরেক কোশ্চেনে চলে আসার পরে কোশ্চেন নাম্বার 4 এ কি কম টাইম স্পেন্ড করছে, কতবার করে জিজ্ঞাসা করছি যে কার কার প্রবলেম আছে। তোমরা একটা ক্লাসের সিস্টেম বোঝো না, সিকোয়েন্স বোঝো না, যাতে যখন যার যেমনি করে মন চায় এটাই স্ক্রোল করে যাও, এখানের মধ্যে স্ক্রিনশট নিতে পারে নাই, এই হইছে ওই হইছে। তো কি বলতেছে এখানে যে ইফ দ্য চার্জার ইজ মুভড ইনটু দ্য শেড, চার্জারটাকে যদি কি করা হয়, ছায়াতে নিয়ে যায়, the output power decreases, output power কমে যায়, the voltage across the charger stays the same. So তাহলে পাওয়ার কমে গেছে, ভোল্টেজ কনস্ট্যান্ট। তো বলতেছে explain how moving the charger into the shade affects the time taken to recharge the battery fully. তো এখন একটা ব্যাটারিকে ফুললি চার্জ করার জন্য কি করতে হবে, যে একটা ব্যাটারি ইনিশিয়ালি 0% চার্জে আছে, তাকে 0% চার্জ থেকে কত পার্সেন্ট চার্জে নিতে হবে স্বর্ণজিৎ? 100% চার্জে নিতে হবে। ঠিক আছে, ভালো কথা। এখন আমরা চার্জ ইকুয়াল টু কি জানি, চার্জের ফর্মুলা কি? Current into time. এক্সিলেন্ট, কারেন্ট ইনটু টাইম। ওকে, তো এইটাতে আমরা ফেরত আসবো। চার্জ হলো কনস্ট্যান্ট, যে 0% থেকে 100% এ নেওয়ার জন্য চার্জ তোমার যত দিতে হবে ওইটা হলো ফিক্সড, যে এতটুকু তাকে চার্জ করতেই হবে। এখন ফার্স্টে দেখো পাওয়ার, কারেন্ট আর ভোল্টেজ রিলেটেড, আমরা এই ফর্মুলাটা জানি না? যা পাওয়ার ইজ ইকুয়াল টু কারেন্ট ইনটু ভোল্টেজ। এখন দেখো তোমার ভোল্টেজ হলো কনস্ট্যান্ট বলে দিছে, তাই না? ভোল্টেজ হলো কনস্ট্যান্ট। তো এখন পাওয়ার যদি কমে যায়, যেটা বলছে যে ছায়াতে নিয়ে গেলে পাওয়ার আউটপুটটা কি হয়ে যায়, কমে যায়। তো তাহলে পাওয়ার যদি কমে যায় আর ভোল্টেজ যদি কনস্ট্যান্ট থাকে, তো তাহলে কারেন্ট কি হবে, কমবে। কমে যাবে। তো তাহলে এই কথাটা বলবো যে as power decreases and হ্যাঁ, কারেন্ট কমার রিজনটা কি টেম্পারেচার না? এখানে টেম্পারেচার, ইয়েস, যে তোমার ওখানে মধ্যে যে এনার্জি ট্রান্সফারটা তারা করে, এখানের মধ্যে কি করতেছে, লাইট এনার্জিটা নিয়ে তারা লাইট এনার্জিটা কম পাচ্ছে। তো ওখানের মধ্যে ওই টেম্পারেচারের জন্য মেইনলি, যে তারা ওই এনার্জিটা পেয়ে তো চার্জ পার্টিকেল গুলাকে মুভ করায়, তো তখন চার্জ পার্টিকেল গুলো মুভমেন্টের রেট কমে গেছে দেখে কারেন্ট কমে যায়, এরকম, বুঝছো? তো তাহলে as power decreases but V is constant, তো তখন কি হবে, কারেন্ট ডিক্রিজ করবে। এতটুকু বুঝছো স্বর্ণজিৎ? Yes, ভাইয়া। এটা তো সূর্যের নিচে দিলে এটা কেমন টাইপের চার্জার, এটা তো সোলার চার্জার। তো সোলার পাওয়ার ব্যাটারি এভাবে করেই তো চার্জ হবে। ওই যে সৌর বিদ্যুৎ যেরকম করে কাজ করে না, যে সানলাইট বেশি থাকলে তো তখন সুন্দর মতো ইলেকট্রিসিটি জেনারেট করতে পারে, ওরকম আর কি। তো তাহলে কারেন্ট কমলো। এখন দেখো তোমার এই যে ব্যাটারিটাকে ফুললি চার্জ করা লাগবে, তার জন্য তো চার্জ কনস্ট্যান্ট। তাই কনস্ট্যান্ট চার্জের জন্য কারেন্ট যদি কমে যায়,
তো তাহলে তোমার কি করা লাগবে? ফুললি চার্জ করতে টাইমটা এখন কি হবে, বাড়বে নাকি কমবে, কি মনে হয়? চার্জ হলো কনস্ট্যান্ট, কারেন্ট যদি কমে যায় তো তাহলে টাইমটা কি করবে স্বর্ণজিৎ? পারবে। তো তাহলে the time required to fully charge up the battery will increase. তো তাহলে এই জিনিসটা হবে আমাদের অ্যান্সার। ফার্স্টে 1 নাম্বার কিসের জন্য? পাওয়ার কমতেছে, তো এর জন্য কারেন্ট কমবে। তো কারেন্ট কমতেছে দেখে ফুললি চার্জ আপ করার জন্য কি লাগবে? কারেন্ট কমতেছে দেখে ফুললি চার্জ আপ করার জন্য টাইম বেশি লাগবে। লাইটের সাথে ইলেকট্রিসিটি কানেক্টেড, এটা এই টাইপ অফ ডিভাইসের জন্য যেটা কি লাইট এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করতে পারে। বুঝছো সুভা? স্বর্ণজিতের কি কোশ্চেন এখন ক্লিয়ার হয়েছে? দেখো কোশ্চেন নাম্বার 4 সি। ইয়েস ভাইয়া। লঙ্গার টাইম নিডেড, কেন লঙ্গার টাইম লাগবে? P is equal to IV, তো তাহলে লোয়ার কারেন্ট মানে চার্জ হইতে লম্বা সময় লাগবে। তো আমরা এখানে মধ্যে ছিলাম যে দুই টাইপের চার্জ আছে, এটা ডেমনস্ট্রেশনের থ্রুতে শো করতে হবে। তো এখন এখানে মধ্যে কাজটা কি? আমরা 1 নাম্বার রড নিব, এই ক্লথের সাথে রাফ করব। তো এখন কি হবে? 1 নাম্বার রড তো চার্জড হবে নাকি? কি চার্জ হয়েছে, পজিটিভ নাকি নেগেটিভ, এটা আমাদের এখন জানার কোনো উপায় নাই। তো 1 নাম্বার রড কি হয়েছে? আফটার রাবিং উইথ দ্য ক্লথ 1 নাম্বার রড চার্জড হয়ে গেছে। তো এখন 1 নাম্বার রডকে কি করব? 1 নাম্বার রডকে আমরা সাসপেন্ড করে দিব, যে তাকে ঝুলায় রাখবো। ওকে, যে ফ্রি টু মুভ এরকম ভাবে। তো 1 নাম্বার রডটা কি ইদার পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। আমরা নেগেটিভ দিয়ে এক্সাম্পলটা দেখাইতেছি। তো এখন 2 নাম্বার রড নিলাম। তো এখন 2 নাম্বার রডটা নেওয়ার পরে তাকে আবার কি করব? ক্লথের সাথে রাব করব। দেন 2 নাম্বার রডটা আমরা হাতে রেখে কি করব? 1 নাম্বার রডটাকে যে সাসপেন্ড করে রাখছি, যে ঝুলায় রাখছি, তার কাছে নিয়ে আসলাম। তো এখন 1 নাম্বার রড আর 2 নাম্বার রডের যদি কি হয়, চার্জ অপোজিট হয়, তো তখন কি হবে? The rod number 1 will get attracted towards the rod number 2. আর যদি এরকম হয় 1 নাম্বার রড আর 2 নাম্বার রডের চার্জ সেম, তো তখন কি হবে? রিপেল করবে। তো এরকম মাল্টিপল নাম্বার অফ রড দিয়ে আমরা at least একবার অ্যাট্রাকশন এন্ড at least একবার রিপালশন পাবো। সো তখন ওখানের মধ্যে কি বলে দিব? যে যখন নাকি তারা রিপেল করতেছে তখন তাদের চার্জ গুলো হলো সেম, যখন তারা অ্যাট্রাক্ট করতেছে তখন তাদের চার্জ গুলো কি অপোজিট। তো এর জন্য তাদের মধ্যে অ্যাট্রাকশন হইছে। তো এই যে এখানে আমাদের চার্জটা কি? চার্জ দ্য রডস অফ ডিফারেন্ট প্লাস্টিক। তো ডিফারেন্ট যে প্লাস্টিকের রড গুলো দেওয়া আছে ওগুলোকে চার্জ আপ করলাম। দেন মেথড টু অ্যালাউ ফ্রিলি টু সুইং ফ্রিলি, যে সাসপেন্ড করে দিব। দেন অবজার্ভ অ্যাট্রাকশন এন্ড রিপালশন। বুঝতে পারছো? তো এইভাবে করে আমরা প্রুফ করলাম যে there are 2 types of charges. ওকে, স্যার আমাদের কি প্লাস্টিক রড গুলির নাম বলে দিতে হবে? না প্লাস্টিক রড গুলো কোনো নাম বলতে হবে না। বলছে না এরকম ডিফারেন্ট অনেকগুলি ইনসুলেটিং রড আছে, তো এরকম অনেকগুলি রড একটা একটা করে ক্লথের সাথে রাব করে এমন টেস্ট করবা। বুঝতে পারছো? ইয়েস স্যার। ভাই এটা বলা লাগবে যে কয়টা রড নিছি আমরা? কয়টা রড নিছো এটা বলা লাগবে না, ওখানের মধ্যে বলবা যে টেক আ নাম্বার অফ রডস, rub with the cloth, suspend one rod and bring the others close, attraction and repulsion observe করে বুঝবো কোনটার চার্জ কি, সেম চার্জ নাকি অপোজিট চার্জ। বুঝতে পারছো? ইফতি হ্যাঁ ভাইয়া। ওকে, এরপরে কোশ্চেন, এটাতে কারো কোনো প্রবলেম আছে? এটা কত? কোশ্চেন নাম্বার 6 নাকি? স্যার ডি তে। এখানে মধ্যে দেখো তোমার এয়ার তো ইনসুলেটর,
এখন এয়ার আর ওয়াটার যদি তুমি কম্পেয়ার করো, হ্যাঁ, ওয়াটার ইজ আ বেটার কন্ডাক্টর দেন এয়ার। মানে কি, এয়ার হলো অনেক ভালো ইনসুলেটর, যে এয়ারের থ্রুতে বলতে গেলে ইলেকট্রিসিটি কন্ডাক্টিভ হইতে চায় না, বুঝছো? তো এখন এয়ারে ছিল দেখে দেখো, এই যে টিচারটা কি করছে, সে তার চুলের সাথে এরকম বেলুনটাকে রাব করার পরে দেন চুল আর বেলুন অপোজিট চার্জ হয়ে গেছে। তো এখন চুলগুলি কি বেলুনের কাছে এরকম অ্যাট্রাক্ট হয়ে আছে এমন টাইপের। তো এখন এই জিনিসটা কেন পসিবল হইতেছে? বিকজ এখানে বাইরে যে এয়ারটা আছে এই এয়ারটা হলো ড্রাই। ড্রাই এয়ার ছিল দেখে কি হয় নাই, বেলুনটার মধ্যে যে চার্জ ছিল ওই চার্জটা লিক হয়ে যায় নাই বা আপনা আপনি ডিসচার্জ হয়ে যায় নাই। কিন্তু এয়ারটা যদি কি থাকে, ড্যাম্প থাকে, ড্যাম্প মানে কি স্যাঁতসেঁতে, তাই না, যে অনেক বেশি ওয়াটার ভেপার আছে অ্যাটমসফিয়ারে এমন টাইপের অবস্থা, বুঝছো? তো এখন এখানে যদি এটা ড্যাম্প থাকে তো তখন কি হবে, the water molecules will cause the balloon to discharge very quickly। বুঝতে পারছো? ওয়াটার মলিকিউল গুলি কি করবে, এটা তো এয়ার সব জায়গাতেই আছে, পুরো রুমের মধ্যেই ড্যাম্প এরকম এয়ারটা আছে, তো তখন কি হবে, বেলুনটা ড্রাই এয়ারে যত সুন্দর মতো চার্জটাকে ধরে রাখতে পারতো, সে কি করবে, ড্যাম্প এয়ারের মধ্যে চার্জটাকে এত সুন্দর মতো ধরে রাখতে পারবে না। তো এর জন্য কি হয়ে যাবে, এক্সপেরিমেন্টটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে বা ঠিক মতো কাজ করবে না ড্যাম্প এয়ার থাকতে সময়। হ্যাঁ ওইটাই, যে উইন্টারের সময় যে আমাদের যে ঠোঁট ফাইটে যায় এসব জিনিসগুলো হয়, এটাও কেন, বিকজ আমাদের ময়েশ্চারটা কম থাকে, বিকজ ওখানের মধ্যে ড্রাই হয়ে যায় অনেক বেশি এয়ার, বুঝছো? এই যে এখানে আমাদের কাজটা কি, a sensible suggestion including movement of electrons, কেমন যে electrons move from air or water or here onto the balloon, charges move from here into the air, water is a conductor, তো তাহলে ইলেকট্রন কি করে, মুভ করে। বুঝতে পারছো? তো যেহেতু ড্যাম্প বলছে, ড্যাম্প মানে কি, ওখানের মধ্যে ওয়াটার ভেপারের কন্টেন্ট হলো বেশি, তো এর জন্য এক্সপেরিমেন্টটা ওই ড্যাম্প এয়ারে ঠিকমতো কাজ করবে না। বুঝতে পারছো? এখন Yes, sir. দেন কোয়েশ্চেন নাম্বার 7, এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? এটা তো আগে করানো হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 8, তা আমরা কি ওই কোশ্চেনে শুধু এটাই লিখবো, লাইক দ্য চার্জ মুভস? কোন কোয়েশ্চেনে? ওই ডি নাম্বারে? Yes, sir. ওখানের মধ্যে বলবো যে since water is a conductor so the electrons move from the balloon to the air, so the balloon discharges very quickly, এরকম। তো এখানের মধ্যে ইলেকট্রনের মুভমেন্টের কথা বললাম, ওয়াটার ইজ আ কন্ডাক্টরের কথা বললাম, তো অলরেডি ওখানের মধ্যে আমরা 2 মার্ক পেয়ে গেছি, ঠিক আছে? তো এখানের মধ্যে মার্ক চাইছে 1 মার্কের কোয়েশ্চেন, তো যে কোন একটা অ্যানসার ওরকম লিখলেই হবে, যে ইলেকট্রনস মুভ করতে পারে ড্যাম্প এয়ারে। কেন পারে? বিকজ ড্যাম্প এয়ারে ওয়াটার মলিকিউল থাকে, তো ওয়াটার মলিকিউল থাকলেই কেন পারবে, বিকজ ওয়াটার ইজ আ কন্ডাক্টর। বুঝতে পারছো? Yes, sir. তারপরে স্কচ টেপের কোয়েশ্চেনে কারো কোনো প্রবলেম আছে? এটা কত, কোয়েশ্চেন নাম্বার 8 নাকি? কোয়েশ্চেন নাম্বার 9, কোয়েশ্চেন নাম্বার 10, এটা বোঝা যায় না। কোয়েশ্চেন নাম্বার 10 এর এখানের মধ্যে দেখো কাজটা কি, যে গাড়িটা চলতে সময় কি হয়ে যায়, চার্জ হয়ে যায়। তো এখন বলতেছে হাউ আ মুভিং কার বিকাম ইলেকট্রিক্যালি চার্জ, কিভাবে হইতে পারে, এয়ার এন্ড ডাস্ট পার্টিকেলের সাথে যদি কলিশন হয় তো তখন কি হবে, ডিউ টু ফ্রিকশন ইলেকট্রন ট্রান্সফার হবে নাকি? তো তাহলে ডিউ টু ফ্রিকশন ইলেকট্রন ট্রান্সফার হলে the car loses electrons, তো এর জন্য কার কি হয়ে গেছে, পজিটিভলি চার্জ হয়ে গেছে। বুঝতে পারছো? ইয়েস ভাইয়া, হ্যাঁ।
এরপরে বলতেছে why does the charge remain on the car even after it has stopped moving? তো এখন গাড়িটা কি ডিরেক্টলি গ্রাউন্ডের সাথে কন্টাক্টে আছে? হ্যাঁ আছে। কোন জায়গা দিয়ে কন্টাক্টে আছে? চাক্কাগুলা দিয়ে। কিন্তু চাক্কাগুলা কি দিয়ে বানানো? ইনসুলেটর। ইনসুলেটর দিয়ে বানানো, যে রাবার দিয়ে বানানো থাকে, তাই না? টায়ার গুলো রাবার দিয়ে বানানো থাকে, সো তাহলে তাদের থ্রুতে কি করতে পারে না, চার্জ এসকেপ করতে পারে না। তো এর জন্য গাড়িটা থামার পরেও কি থাকে, তার মধ্যে চার্জটা থেকে যায়। এটাও কি সেম করবো যে এয়ারক্রাফটে যেমন আর্থওয়্যার মানে আর্থের হ্যাঁ, সাথে কানেক্ট এটা করে? এটা ওরকম রিফুয়েলিং এর আগে গাড়ির সাথে কন্ডাক্টিং একটা ওয়্যার কানেক্ট করে আর্থিং করে নিব, দেন রিফুয়েল করব, তাহলে যেন এরকম এক্সপ্লোশনের কোনো রিস্ক না থাকে। তো এখন বলতেছে কিছু মানুষ এই যে গাড়িটা চার্জ হয় এই জিনিসটাকে অ্যাভয়েড করতে চায়। তো কিভাবে করে? গাড়িটা তো চার্জ হবে, এয়ার এন্ড ডাস্ট পার্টিকেলের সাথে কলিশনের জন্য চার্জ হবে, ওইটা কোনো অ্যাভয়েডের কিছু নাই। কিন্তু তারা কি করে, চার্জটাকে এসকেপ করার একটা রাস্তা বানায় দেয়। যে দেখো তারা কি করে, এই যে এক্সস্টের এটার উপরে কি করছে, একটা মেটাল স্ট্র্যাপ লাগাই দিছে। এখন এই মেটাল স্ট্র্যাপটা কি করে, রাস্তার মধ্যে হ্যাসড়ায় হ্যাসড়ায় ঘষা খায় খায় যায়। তো তাহলে এটা কি মেটাল? এখন মেটাল কি একটা কন্ডাক্টর না? তো এখন গাড়িটার কি আছে, গ্রাউন্ডের সাথে আর রোডের সাথে ডিরেক্ট একটা কন্টাক্ট বানায় দিয়ে রাখছে নাকি সুভা? হ্যাঁ bro। তো তাহলে এই গাড়িটার যে চার্জগুলি ছিল এটা কি করবে, এই মেটাল স্ট্র্যাপের থ্রুতে গ্রাউন্ডের মধ্যে ডিসচার্জ হয়ে যাবে বা এসকেপ করে চলে যেতে পারবে। বুঝতে পারছো? হ্যাঁ, শুধু আর্ট লিখে দিলে হবে না? মেটাস্ক্রিপ্ট কি বুঝে নাই? মানে এই মেটাস্ক্রিপ্টটাকে আমি আর্টিং হিসেবে বলে দিতে পারবো না? হ্যাঁ, মেটাল স্ট্র্যাপটা ওই একটা তোমার চার্জ এসকেপিং রুট বানায় দিতেছে, যে ইট ইজ অ্যাক্টিং অ্যাজ আ কন্ডাক্টিং ওয়্যার এমন। হ্যাঁ, এই কোশ্চেনটার পাওয়ার কি হবে টেলিভিশনের? আচ্ছা, এই কোশ্চেনটা পাওয়ার, এই জিনিসটা আসলে প্রিন্টে সমস্যা হয়েছিল, সরি। এই জিনিসটা আসলে অ্যানসার থেকে দেখা যাচ্ছে। লেটস সি। টেলিভিশন একটা, টেলিভিশন একটা 110। আর ল্যাম্পের কারেন্ট কত? হ্যাঁ ভাই, ঠিক আছে। ল্যাম্পের কোশ্চেন কত? ল্যাম্পের কারেন্ট হবে 0.17 অ্যাম্পিয়ার। ওকে, তো এই জিনিসটা এরপরে কারো এই কোশ্চেন নিয়ে কোনো প্রবলেম আছে? এটা কত নাম্বার? কোশ্চেন নাম্বার 12। স্যার 11 এ কি লিখবো? 11 এর কোনটা? বি। বুঝি নাই। 11 বি। 11 এর বি কি বলছে? The photograph shows two the different cables used for clothes iron and the lamp. তো clothes iron এ লাইভ ওয়্যার, নিউট্রাল ওয়্যার, আর্থ ওয়্যার তিনটাই আছে। ল্যাম্পের কেবলে জাস্ট দুইটা ওয়্যার আছে। কেন? Suggest why the wires in the clothes iron cable are thicker than the wires in the lamp cable. তো এখন এখানের মধ্যে কি তোমার ক্লোথস আয়রনে কি লাগে? বেশি কারেন্ট লাগে। তো বেশি কারেন্ট যেন ইজিলি ফ্লো করতে পারে, আমরা কি পড়ছিলাম, একটা লম্বা ওয়্যারের রেজিস্ট্যান্স বেশি নাকি একটা শর্ট ওয়্যারের রেজিস্ট্যান্স বেশি? লম্বা ওয়্যারের রেজিস্ট্যান্স বেশি। দেন একটা মোটা ওয়্যারের রেজিস্ট্যান্স বেশি নাকি একটা চিকন ওয়্যারের রেজিস্ট্যান্স বেশি? চিকন। তো থিনার ওয়্যারের রেজিস্ট্যান্স বেশি, থিকার ওয়্যারের রেজিস্ট্যান্স কম। তো এই যে আমাদের
ক্লোজ আয়রনে থিকার ওয়্যার ইউজ করা হচ্ছে কেন? তাহলে যেন রেজিস্ট্যান্সটা কম হয়। রেজিস্ট্যান্স কম হলে কি হবে? রেজিস্ট্যান্স কম হলে আমাদের যেন কারেন্টটা, যে হাই অ্যামাউন্ট অফ কারেন্টটা যেন কি করতে পারে, ইজিলি ফ্লো করতে পারে, এরকম টাইপের ব্যাপার। এখানের মধ্যে কাজটা কি? ক্যারিজ আ হায়ার কারেন্ট, সো তাহলে হ্যাজ আ লোয়ার ভোল্টেজ। তো তাহলে যেন কি না হয়, ওয়্যার গুলি যেন বেশি গরম হয়ে মেল্ট না হয়ে যায়। বুঝতে পারছো? তো তাহলে ক্লোজ আয়রনে কারেন্ট বেশি লাগে, তো এর জন্য ওয়্যার গুলি কি ইউজ করা হয়েছে? মোটা ওয়্যার ইউজ করা হয়েছে। তো তাহলে যেন রেজিস্ট্যান্স কি থাকে, কম থাকে। বুঝতে পারছো? স্যার হ্যাঁ বলো। টাইম কি কিছু বলবা? স্যার এরপর এই কোশ্চেনে এটা কারো কোনো প্রবলেম আছে? কত? কোশ্চেন নাম্বার 12 না? কোশ্চেন নাম্বার 12 এ কারো প্রবলেম আছে? স্যার 12 P4 এ 12B4 এ প্যাটার্নটা কি আসছে? তো তোমার গ্রাফের প্যাটার্ন কেমন আসছে? এরকম? ইয়েস স্যার। তো এখন কি গ্রাফটা ফার্স্টে লিনিয়ার নাকি? দেন গ্রাফটা কি হয়ে গেছে, এরকম কার্ভ হয়ে গেছে। এটা কি গ্রাফ আঁকছো তুমি? কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফ নাকি ভোল্টেজ ভার্সেস কারেন্ট গ্রাফ? গ্রাফটা কি গ্রাফ আঁকছো? কারেন্ট ভার্সেস ভোল্টেজ নাকি ভোল্টেজ ভার্সেস কারেন্ট? স্যার কারেন্ট ভার্সেস ভোল্টেজ। কারেন্ট ভার্সেস ভোল্টেজ। তো এখন কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফের গ্রেডিয়েন্ট তোমাকে কি দেয়? কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফের গ্রেডিয়েন্ট কি দেয় তোমাকে? 1 বাই রেজিস্ট্যান্স। এই যে আমরা কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স যে এতগুলা ডিভাইসের জন্য পড়ে আসছে, ওটা কেন? ওই সময় এটা বলি নাই যে কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফের গ্রেডিয়েন্ট তোমাকে কি দিবে? 1 বাই রেজিস্ট্যান্স দিবে নাকি? এখন 1 বাই রেজিস্ট্যান্স যদি দেয়, তো এখানের মধ্যে দেখো প্রথমে যত ভোল্টেজ বাড়তেছে তত কারেন্ট বাড়তেছে, যত ভোল্টেজ বাড়তেছে তত কারেন্ট বাড়তেছে। পরে এইখানে এসে দেখো তো গ্রেডিয়েন্ট প্রথমে হলো বেশি, দেন আস্তে আস্তে গ্রেডিয়েন্ট কমতেছে। এর মানে কি? গ্রেডিয়েন্টের ভ্যালু যদি কমে যায়, তো তাহলে রেজিস্ট্যান্স কি হচ্ছে? বাড়তেছে নাকি কমতেছে? বাড়তেছে। তো তাহলে গ্রেডিয়েন্টের ভ্যালু কমে গেলে রেজিস্ট্যান্সের ভ্যালু বাড়তেছে। তো এই হলো আমাদের এক্সপ্লেনেশনটা, যে প্রথমে থেকে কাজটা কি? যত ভোল্টেজ বাড়তেছে তখন কারেন্ট বাড়তেছে। প্রথমে কনস্ট্যান্ট গ্রেডিয়েন্ট, যে প্রথমের দিকে স্ট্রেট লাইন, তো তখন রেজিস্ট্যান্স হলো কনস্ট্যান্ট, তো তখন কারেন্ট হলো প্রপোর্শনাল টু ভি। দেন গ্রেডিয়েন্ট চেঞ্জেস এট হায়ার ভোল্টেজ। কেমন চেঞ্জ হয়? যে স্মলার চেঞ্জ ইন আই আফটার 15 ভোল্ট, যে 15 ভোল্টের বেশি গেলে তো তখন কি হইতেছে? ভোল্টেজ বাড়তেছে, কারেন্টও বাড়ে, কিন্তু কি হয়ে যায়? লেস স্টিপ। এই যে গ্রাফ ইজ লেস স্টিপ এট হায়ার ভোল্টেজেস। তো তাহলে এই হলো তোমার গ্রাফের এক্সপ্লেনেশন। ফার্স্টে ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়ে, যেহেতু স্ট্রেট লাইন, তো তার মানে কি গ্রেডিয়েন্ট হলো কনস্ট্যান্ট, তো তখন কারেন্ট হলো ভোল্টেজের সাথে প্রপোর্শনাল। এখন হায়ার ভোল্টেজে কি হয়ে যায়? গ্রাফটা কার্ভ হয়ে যায়। কেমন কার্ভ? স্টিফনেস বাড়ে নাকি কমে? স্টিফনেসটা কমে যায়। তো এরকম। তো এই হলো তোমার এক্সপ্লেনেশন গ্রাফের শেপে। বুঝতে পারছো? ইয়েস স্যার। এরপরে কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? সাইম কিছু বলছো? ইয়েস স্যার 13B2। 13B2 কি বলছে? যে ওয়্যার গুলাকে একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে কিভাবে রাখবো? তো বললো কি
প্রথমে জিজ্ঞাসা করছে যে কেন কনস্ট্যান্ট টেম্পারেচার রাখতে হবে, এটা বলো কি বলছো অ্যানসার। Sir, so the resistance remains constant. এক্স্যাক্টলি, ভেরি গুড। সো তাহলে রেজিস্ট্যান্স যেন কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে, ভালো কথা। তো এখন বলতেছে এক্সপ্লেইন হাউ দ্য ওয়্যারস ক্যান বি কেপ্ট এট আ কনস্ট্যান্ট টেম্পারেচার। তো এখন টেম্পারেচার বাড়বে কেন, তাদেরকে দিয়ে যখন এক্সপেরিমেন্ট করব কেন টেম্পারেচার বাড়বে বলো তো ফাহিম। Because sir, current flow করলে কারেন্ট ফ্লো করলে, তো এখন কারেন্ট ফ্লো করলে টেম্পারেচার বাড়ে, তো তাহলে কারেন্ট ফ্লো যদি বন্ধ করে দেয় তো তখন আবার কি হবে, কনস্ট্যান্টে আসবে। কনস্ট্যান্টে আসবে, বা বাড়লেও এটা পরে আবার কমে যাবে আর কি। তো এই কাজটা করব, কি করব, এই যে আমরা এক্সপেরিমেন্ট করব, ঠিক আছে, এই আমরা ওয়্যার নিলাম, আর এই হলো আমাদের একটা সুইচ আছে। তো এখন যখন নাকি আমাদের রিডিং নিতে হবে, যে আমাদের একটা এমিটার আছে, ভোল্টমিটার আছে, এমিটার ভোল্টমিটার দিয়ে রিডিং নিব, ভালো কথা। তো যখন নাকি রিডিং নিব তখন এর জন্য কি করব, সুইচটা অন করলাম, তখন রিডিং নিলাম, একবার রিডিং নেওয়া শেষ, যে এমিটার রিডিং ভোল্টমিটার রিডিং একটা নিছি। তো এখন কি করব, রিডিং নেওয়ার পরে সুইচটা আবার অফ করে দেব। তো সুইচ অফ করে দিলে কি হয়ে যাবে, কারেন্ট আবার জিরো হয়ে যাবে নাকি। কারেন্ট যদি জিরো হয়ে যায় তো তখন আবার কি হবে, ওয়্যারটা ঠান্ডা হওয়ার জন্য একটা সময় পাবে। তো তাহলে প্রতিবার রিডিং নেওয়ার মাঝে কি করব, we will allow the time for the wear to cool down, বুঝতে পারছো। Yes, তাহলে এখানের মধ্যে কাজটা কি, আমরা এরকম একটা কাজ করব, দেখো এই যে use a switch only on for a short time, allow the wear to cool between readings। তো তাহলে এখানের মধ্যে কি বলবো, use a switch and turn on the circuit when taking readings, turn off the switch and allow the wear to cool down between readings। বুঝতে পারছো কিভাবে করে টেম্পারেচারটাকে আমরা কনস্ট্যান্ট রাখবো। yes sir. এটা তো আমরা আগে করছি ফিলামেন্টের, এটা ফিলামেন্টের এটা আগে ডান। এখন কোশ্চেন নাম্বার 15, কোশ্চেন নাম্বার 15 নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? কোনটা 15 এর P, তুমি সার্কিট কি আঁকছো বলো। sir, wire, cell, ampere, lamp, অ্যাম্পিয়ার, অ্যামিটার, অ্যামিটারকে অ্যাম্পিয়ার বললে হবে। এখন এটা দিয়ে তুমি কি করবা, যে তোমার ফিলামেন্ট ল্যাম্পের অ্যাক্রসে স্টুডেন্ট ট্রাইস টু ইনভেস্টিগেট যে কারেন্ট আর ভোল্টেজ কিভাবে করে চেঞ্জ হয়। তো তাহলে তোমার সার্কিটটা কি, এরপর আর কি অ্যাড করছো, তারপরে স্যার ভেরিয়েবল রেজিস্টার, ভেরিয়েবল রেজিস্টার, এই ঠিক আছে, ভালো কথা। তো এখন এই গেল তোমার সার্কিট। এর আগের কোশ্চেন কোন কোশ্চেন আচ্ছা, এই কোশ্চেন তো আমাদের আগের চ্যাপ্টারে করছিলাম, চ্যাপ্টার 6 এ। ভাইয়া কোশ্চেনটা হচ্ছে 13 এর বি এর 2 নাম্বারটা। এটা জি ভাইয়া। দেওয়া হয়েছে স্ক্রিনশট।
জি ভাইয়া। ওকে, সো তাহলে এই সার্কিট ডায়াগ্রাম তুমি ড্র করলা, ভালো কথা। তো এখন তুমি তো সার্কিট ডায়াগ্রাম কি বুঝে এটা ড্র করছো, দেখো তোমার কি করা লাগবে, কারেন্ট আর ভোল্টেজের রিডিং নিতে হবে নাকি? আচ্ছা, এই মিটিং এর 1 মিনিটের কম আছে, সো নেক্সট টাই জয়েন করো, ওখানে মধ্যে বলতেছি। ওকে, সো এখন এখানের জন্য দেখো কাজটা কি, যে ডেসক্রাইব আ মেথড ফর দ্য স্টুডেন্ট টু ইউজ ইন দিস ইনভেস্টিগেশন। সো কি করবে, সে ফার্স্টে সার্কিটটা অন করার পরে তো তখন কি ভেরিয়েবল রেজিস্টর দিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট রেজিস্ট্যান্স অ্যাপ্লাই করবে, আর ডিফারেন্ট ডিফারেন্ট রেজিস্ট্যান্স অ্যাপ্লাই করে কি করবে, কারেন্ট আর ভোল্টেজের রিডিং নিবে। কারেন্টের রিডিং দিবে কিসের, কি দিয়ে, কারেন্টের অ্যামিটার দিয়ে। আর ভোল্টেজের রিডিংটা কি দিয়ে নিবে, ভোল্টমিটার। তো তাহলে এরকম ভেরিয়েবল রেজিস্টার দিয়ে রেজিস্ট্যান্স চেঞ্জ করে করে ডিফারেন্ট ডিফারেন্ট ভোল্টেজের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট কারেন্টের রিডিং নিল। তো এরকম কারেন্টের রিডিং নেওয়ার পরে এরপর কাজটা কি, কারেন্ট ভার্সেস ভোল্টেজের গ্রাফ প্লট করবে, দেন দেখবে একটা ফিলামেন্ট বাল্বের জন্য ভোল্টেজের সাথে কারেন্ট কিভাবে কি চেঞ্জ হয়। বুঝতে পারছো? এখানে আমাদের কাজটা কি, রিড দ্য অ্যামিটার টু রেকর্ড দ্য কারেন্ট, রিড দ্য ভোল্টমিটার টু রেকর্ড দ্য ভোল্টেজ, গেল 1 মার্ক। তো এখন কারেন্ট ইজ মেজার্ড মোর দেন ওয়ান্স, কারেন্ট ইজ মেজার্ড ফর মোর দেন ওয়ান ভোল্টেজ, যে জাস্ট আমরা একবার রিডিং নিব না, আমরা কি করব, মাল্টিপল রিডিং নিব, যে রিপিট রিডিং নিব। এটা তো প্রত্যেকটা এক্সপেরিমেন্টের জন্য ফিক্স, যে আমরা রিপিট রিডিং নিব এন্ড এভারেজ ক্যালকুলেট করব। তো তাহলে যেন আমরা কি করতে পারি, অ্যাকিউরেট রিডিং পাই। তো ফার্স্ট এর কাজটা কি, কারেন্ট এন্ড ভোল্টেজের রিডিং নিলাম, মাল্টিপল রিডিং নিলাম, রিপিট এন্ড এভারেজ করব, দেন গ্রাফ প্লট করব, দেন সুটেবল এক্সপেরিমেন্টাল প্রিকশন। কেমন কি, যে তোমার রিডিং গুলোর মধ্যে কি থাকতে পারে, জিরো এরর থাকতে পারে, বা তোমার মিটার গুলি যদি অ্যানালগ মিটার হয় তো ওইগুলোর মধ্যে কি হইতে পারে, অ্যানালগ মিটার মানে কি, যেগুলাতে ওই ঘড়ির কাঁটার মতো, তো এরকম এখানে মধ্যে প্যারাল্যাক্স এরর হইতে পারে। তো এরকম সুটেবল এক্সপেরিমেন্টাল এরর নিয়ে বলতে পারো যে ওটা অ্যাভয়েড করলে পরে ভালো, এমন টাইপের। তো যেহেতু আমাদের 4 মার্ক, তো অলরেডি কিন্তু 4টা পয়েন্ট কভার হয়ে গেছে। কি কি, একটা হলো অ্যামিটার এন্ড ভোল্টমিটার থেকে কারেন্ট এন্ড ভোল্টেজের রিডিং নিলাম, 1 মার্ক। মাল্টিপল অ্যামাউন্ট অফ ভোল্টেজের জন্য মাল্টিপল কারেন্টের রিডিং নিতে হবে, দেন রিপিট করা লাগবে এক্সপেরিমেন্টটা এন্ড এভারেজ ক্যালকুলেট করতে হবে, দেন আমরা কি করব, কারেন্ট ভার্সেস ভোল্টেজের গ্রাফ প্লট করব। বুঝতে পারছো মেথড? ওকে, তারপরে কোশ্চেন নাম্বার 16। স্যার এটা কোনটা, এ? ইয়েস স্যার। এর মধ্যে কি বলছে, যে স্টেট দ্য এনার্জি ট্রান্সফার টেকিং প্লেস ইন দ্য সোলার সেল। কি হয়, সানের থেকে কি এনার্জি পাই, লাইট এনার্জি, দেন এটা কিসে কনভার্ট হবে, ইলেকট্রিক্যাল এনার্জি ইন দ্য ওয়্যারস। তো তাহলে লাইট এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি, এটাতে তোমার কি সমস্যা? তারপরে কোশ্চেন নাম্বার 17। স্যার P5। প্রবলেম কি খালি তোমার, বাকিরা কি, বাকিদের কারো কোনো প্রবলেম নাই? এর মধ্যে কি বলতেছে, সাজেস্ট 3 ইমপ্রুভমেন্টস ফর হিজ ইনভেস্টিগেশন। তো এখন সে তার ইনভেস্টিগেশনে কি করতেছে দেখো, ওয়্যারস টু থার্মিস্টর সার্কিট। তো থার্মিস্টরটা হলো এখানে, থার্মোমিটারটা হলো এখানে। তো তাহলে কি থার্মোমিটারটা কি থার্মিস্টরের এক্সাক্ট টেম্পারেচারের রিডিংটা নিতে পারতেছে? যার টেম্পারেচারের রিডিং নিবা থার্মোমিটারকে তার কাছে থাকা লাগবে না? ইয়েস স্যার।
তাহলে থার্মোমিটারটাকে কি করতে হবে? দ্য থার্মোমিটার মাস্ট বি হেল্ড ক্লোজ টু দ্য থার্মিস্টর। এটা হলো একটা ইমপ্রুভমেন্ট। এরপর আরেকটা ইমপ্রুভমেন্ট কি, যে পানি তো গরম করতেছো, যে হট ওয়াটার ইয়ে করতেছে ভালো কথা, কিন্তু এই টেম্পারেচারটা কি করা লাগবে? ওরে আমাদের এই হিটটা পুরা ওয়াটারের থ্রুতে সার্কুলেট করা লাগবে না? ইয়েস, কনভেকশনের থ্রুতে ট্রান্সফার হয়, কিন্তু এখানের মধ্যে আমাদের কাজটা কি? আমরা যদি এখানের মধ্যে এটা করতেছে, এটা কি, যে he records the resistance of the thermistor every 5 degrees Celsius as the water cools। তো তাহলে এই যে পানিটা ঠান্ডা হইতেছে, তো তখন কি হইতেছে? থার্মোমিটারের রিডিং দেখে থার্মিস্টরে কত রিডিং আসতেছে ওই জিনিসটা দেখে। তো এখন এখানের মধ্যে কাজগুলি কি? ফার্স্ট অফ অল, একটা হলো থার্মোমিটার আর থার্মিস্টরের মধ্যে ডিসটেন্স কমানো। এরপরে কাজগুলো কি হইতে পারে তারা দেখি এক্সপেরিমেন্টে তারা বলছে কি। এখন এখানের মধ্যে কি হইতেছে, আমাদের গ্রাফ যদি দেখি খেয়াল করো, টেম্পারেচারটা এরকম একটা ওয়েতে ফল করতেছে। তো এখন এখানের মধ্যে কাজটা কি হইতে পারে? টেম্পারেচারটা কত ডিগ্রি থেকে কত ডিগ্রিতে নামতেছে? 60 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে। তো এখন আমরা কি করতে পারি? আমরা চাইলে আরো বেশি টেম্পারেচারের জন্য রিডিং নিতে পারি না? যত ওয়াইড রেঞ্জ অফ টেম্পারেচারের জন্য আমরা রিডিং নিব, হ্যাঁ, যত ওয়াইড রেঞ্জ অফ টেম্পারেচারের জন্য আমরা রিডিং নিব, তত কি হবে? উই উইল হ্যাভ আ গ্রেটার সেট অফ রিডিং। তো গ্রেটার সেট অফ রিডিং থাকলে আমাদের লাভটা কি? আমরা অ্যাকচুয়াল প্যাটার্নটা বুঝতে পারবো যে টেম্পারেচারের সাথে রেজিস্ট্যান্সের রিলেশনটা কেমন। বুঝতে পারছো? তা আমাদের তো ওয়াটারের জন্য কত থেকে কত নেওয়া পসিবল? 0 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রিডিং নেওয়া পসিবল না? সো তাহলে আমরা একদম 100 ডিগ্রি থেকে ওয়াটারের টেম্পারেচার কমায় কমায় 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আনতে পারি, তাই না? তো আমরা এখানের মধ্যে জাস্ট কি করতেছি, মাত্র 40 ডিগ্রি সেলসিয়াসের ডিফারেন্সের মধ্যে টেম্পারেচার রিডিংটা নিতেছে। তো এই জিনিসটা ইমপ্রুভ করা যায়। তো এই যে একটা হলো থার্মোমিটার রিডিং বিং দ্য অ্যাকচুয়াল টেম্পারেচার অফ দ্য থার্মিস্টর। তো এই জিনিসটা হলো একটা ইমপ্রুভমেন্ট, যে এটা ঠিক করা লাগবে, যে থার্মোমিটারটাকে থার্মিস্টরের কাছে নিয়ে আসতে হবে। এটা এই যে পজিশন দ্য থার্মোমিটার ক্লোজার টু দ্য থার্মিস্টর, এটা একটা ইমপ্রুভমেন্ট। সেকেন্ড ইমপ্রুভমেন্টটা কি, যে মেজার ফর আ গ্রেটার রেঞ্জ অফ টেম্পারেচার। তো এটা একটা। দেন রিপিট এন্ড এভারেজ, এটা আরেকটা ইমপ্রুভমেন্ট। এরপরে কাজটা কি, যে টেম্পারেচার আর রেজিস্ট্যান্স আরো মোর প্রিসাইজলি যেন বের করতে পারে। আরো প্রিসাইজলি বের করার জন্য কি লাগবে? আমাদের আরো প্রিসাইজ কোন একটা থার্মোমিটার লাগবে, যে থার্মোমিটার যে নাকি কি করতে পারে 1 ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচারের ডিফারেন্স মাপে। মানে কি, থার্মোমিটার তোমার 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি এরকম রিডিং দেয়। এইটা ভালো নাকি 1 ডিগ্রি 0.5 ডিগ্রি 1.5 ডিগ্রি 2.5 3 3.5 এই থার্মোমিটার ভালো, নাকি যে নাকি 1 2 3 4 দেয় এটা ভালো? যেটা সেকেন্ডটা ডেসিমালে যেটা দেয়, মানে কি তার প্রিসিশনটা হলো বেশি। তো তাহলে ওইটা দিলে পরে আমরা আরো কি পাবো? মোর অ্যাকিউরেট রিডিং পাবো। বুঝতে পারছো? এরপর বলতেছে টেক টেম্পারেচার রিডিং টু ফিল ইন দ্য গ্যাপ অফ দ্য টেম্পারেচার রেঞ্জ। যে দেখো আমাদের রেঞ্জটা কেমন ছিল, 60 55 50 30 25 20। তো তাহলে এই যে 50 আর 30 এর মধ্যে আমাদের একটা কি আছে, গ্যাপ আছে না? যে 45 40 35 এগুলোর মধ্যে কি রিডিং নেওয়া হয়েছে? তো এই গ্যাপটাকে ফুলফিল করা লাগবে, যে মাঝের যে টেম্পারেচার গুলি আছে ওই টেম্পারেচার গুলোর জন্য কি করা লাগবে? রিডিং নিতে হবে। বুঝতে পারছো ইমপ্রুভমেন্ট গুলি? यस सर। তারপরে কোশ্চেন নাম্বার 18। স্যার 18 এর বিটা একটু সুইচ করে বুঝাই দিবেন। 18 এর বি এখানে মধ্যে দেখো তোমার আপ এন্ড ডাউন মানে কি?
এস আপ মানে হলো উপরেরটা কানেক্টেড, এস থ্রি আপ মানেও উপরেরটা কানেক্টেড, আর এস টু আপ এই জিনিসটা খেয়াল করো, এস টু আপ মানে হলো বরাবর কানেক্ট থাকবে, আর এস টু যদি ডাউন হয়, এস টু যদি ডাউন হয় তো তখন এমন হবে উপরেরটা নিচে, নিচেরটা উপরে, বুঝতে পারছো, এরকম ক্রস হয়ে যাবে। ওকে, তো এখন তোমাকে সুইচের Yes, sir. কম্বিনেশন গুলি দেখায়। এই যে এখানে অলরেডি বলেই দিচ্ছে, নিচে আমি মাত্র ডায়াগ্রামে দেখালাম, এটা নিচে বলেই দিচ্ছে। ওকে, তো এখন এখানের মধ্যে কি কি বলতেছে খেয়াল করো, তোমার প্রথম দুইটা করেই দিছে, এইটা এন্ড এইটা। এখন S1 আপ, S2 আপ, S3 ডাউন মানে কি, আমরা উপরের ডায়াগ্রামটা দিয়ে সবগুলি কাজ করব, যে S1 আপ, S2 আপ, তো তাহলে আমরা লাল কালার দিয়ে যেটা আঁকতেছি এটা হলো এখন অ্যাকচুয়াল যেটা আছে, যে আমাদের কোয়েশ্চেন ওয়াইজ, যে আমরা 3 নাম্বার সিচুয়েশনের জন্য দেখব। ওকে, এখন Yes, দেখো, sir. তো S1 হলো আপ, S2 হলো আপ মানে বরাবর কানেক্টেড। এখন S3 টা কি বলছে, S3 হলো ডাউন। এখন দেখো তো সার্কিটটা, এই আসতেছো এই আসতেছো, S3 হলো ডাউন। তো এখন কি এখানে কি সার্কিটটা কমপ্লিট নাকি ইনকমপ্লিট? Incomplete. ইনকমপ্লিট। তো তাহলে এটা যদি ইনকমপ্লিট হয় তো তখন কি হবে না, ল্যাম্পটা জ্বলবে না। জ্বলবে না। তো এটা গেল, এটা গেল 3 নাম্বার কন্ডিশনের জন্য। নাও ফোর্থ সিচুয়েশন, ফোর্থ সিচুয়েশনটা কি, S1 হলো ডাউন, S2 হলো আপ, আর S3 কি হইলে ল্যাম্পটা অফ হবে। ওকে, S3 কি হয়ে আছে ওই জিনিসটা আমাদেরকে বের করতে হবে, যে এটা কি আপ আছে নাকি ডাউন আছে। তো এখন জিনিসটা দেখো, যে S1 হলো ডাউন, S2 হলো আপ মানে কি, S1 হলো ডাউন, S2 হলো আপ, মানে এটা ডাইরেক্টলি কানেক্ট করা। এখন তুমি নিজে দেখো, এখন তোমার সার্কিটটা কি হইলে সার্কিটের মধ্যে একটা ইনকমপ্লিটনেস আসবে, S1 যদি আপ হয় নাকি S1 যদি ডাউন হয়, বলো তো শ্রাবণ। স্যার S1 এরটা S3 সরি, S3 আপ হইলে সার্কিট অফ থাকবে নাকি S3 ডাউন হইলে পরে সার্কিট অফ থাকবে? S3 আপ হইলে। S3 আপ হইলে জিনিসটা দেখো, আমি এই যে এখান থেকে আসতেছে এরকম, তো S3 যদি আপ হয় তো এই যে দেখো সার্কিট কি এখানে এসে ইনকমপ্লিট না, বিকজ S1 টা তো নিচের সাথে কানেক্টেড নাকি। Yes, sir. সো তাহলে S1 যদি আপ হয় তো তাহলে ল্যাম্পটা অফ থাকবে। তো এইটাই তো আমার কি বলে, S3 যদি আপ হয় তো তাহলে আমাদের ল্যাম্পটা অফ থাকবে, এটাই তো বের করতে বলছে, যে S1 ডাউন আছে, Yes, sir. S2 আপ আছে, তো তাহলে S3 এর কি হইলে ল্যাম্পটা চলবে না, এটা কি থাকতে হবে, S3 মাস্ট বি আপ। বুঝতে Yes, পারছো? sir. ওকে, জি স্যার। ভাই আরেকবার বুঝতে পারবেন? এখানে দেখো S1 কি বলছে, আপ নাকি ডাউন? ডাউন বলছে ভাই। ডাউন। S2 আপ। আপ। তো এখন লাল কালার দিয়ে যতটুকু কানেক্ট করছি এটা হলো আমাদের এই ফোর্থ কন্ডিশনের জন্য কানেকশন। এতটুকু নিয়ে কোনো প্রবলেম আছে? ভাই আমি ডাউনটা বুঝতেছিলাম না, মানে S1 এর আর ডাউনটা কোন থেকে স্টার্ট হবে? S1 ডাউন মানে সুইচটা নিচের সাথে কানেক্টেড, এই যে সুইচটা নিচের সাথে কানেক্টেড। তো এই যে এখানে S1 ডাউন মানে এই যে লাল কালি দিয়ে যে ড্র করছে এটা মানে কি বলছি, লাল কালি দিয়ে ড্র করা মানে ওইটা হলো এখনের কানেকশন তোমাদের জন্য, আর না হলে প্রতিবার করে ডায়াগ্রাম আঁকতে হবে। যেখানে মধ্যে দেখো তোমার কাজটা কি, S1 হলো ডাউন, ঠিক আছে, S2 হলো আপ, এই হলো তোমার ল্যাম্প। এখন তোমার S3, এই হলো তোমার S3, S3 ইদার উপরে কানেক্ট হইতে পারে और নিচে কানেক্ট হইতে পারে।
তো এখন তুমি কোনটা কানেক্ট করবা, এইটা কানেক্ট করবা নাকি এইটা কানেক্ট করবা, তাহলে যেন তোমার সার্কিটটা কমপ্লিট হয়। কেন মধ্যে দেখো তোমাকে সার্কিট এঁকে দেখো, এটা কি ভাই S1 এর কমপ্লিট করতে তো আপ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ ভাই বুঝছি। ইনকমপ্লিট করার জন্য আপ করতে হবে, তো ওই জিনিসটা যে S1 টা উপরে নিলে ইনকমপ্লিট থাকে, নিচে নিলে তো সার্কিট কমপ্লিট হয়ে যায়, তো তাহলে তো ল্যাম্পটা জ্বলে লেগে যাবে। যাবে, হ্যাঁ বুঝছি। কিন্তু আমাদেরকে বলছে ল্যাম্পটা না জ্বলার জন্য S3 কি হওয়া লাগবে, তো ওই জিনিসটা করছে। এরপরে ফাইনালি S1 হলো আপ, S2 কি জানি না, S3 হলো ডাউন, তো তাহলে কেমন থাকলে পরে ল্যাম্পটা জ্বলবে, ঠিক আছে? তো S1 হলো আপ, S3 হলো ডাউন, এই তোমার কানেকশন। এখন তোমার এই দিক দিয়ে আসলো, এই দিক দিয়ে আসলো, তো এতটুকু পর্যন্ত তো কানেক্টেড আছে। এখন S2 তে কি হবে, এটাই হলো আমাদের মেইন কথা, যে S2 কেমন কানেকশনে থাকলে ল্যাম্পটা জ্বলবে, তাই না? ইয়েস স্যার। তো এখন দেখো যদি আপ আপ যদি থাকে, S2 যদি আপ থাকে, তো তখন কি হবে, কারেন্ট এরকম যাবে এরকম যাবে, সার্কিট কি কমপ্লিট নাকি ইনকমপ্লিট? ইনকমপ্লিট। ইনকমপ্লিট, এই যে এই জায়গায় গ্যাপ, তাই না? তো তাহলে তোমার এখানে কি করা লাগবে, S2 টা ডাউন হইতে হবে নাকি, তাহলে যেন সার্কিটটাকে আমি Yes, ভুল sir. করছি, লাগিয়ে দিব। কি বলছো ইফতি, বুঝি নাই। ভাই আমি উল্টে গেছি, মানে S3 থেকে S2 গেছি, তারপরে মনে করছি কি আপ হবে, এই জন্য ভুলটা করছি। আচ্ছা, তো এখন ওখানে দুইটা S1 আর S3 এর কানেকশন বলে দিচ্ছে, তো এই দুইটা এমন ভাবে কানেক্টেড আছে, তো S2 টাকে কি করলে ল্যাম্পটা জ্বলবে, তো ওই জিনিসটা বের করতে বলছে, বুঝছো? তো তাহলে S2 টা কি করা লাগবে, ডাউন, বুঝতে পারছো? S2 টা ডাউন করলে পরে তো তখন সার্কিটটা কমপ্লিট হয়। ওকে, এই কোশ্চেন নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে এই সুইচ কানেকশন নিয়ে? নো স্যার। যদি আমরা অ্যান্সারটা দেখি, অফ, আপ, ডাউন, তাই না? এরপরে কোশ্চেন নাম্বার 19। আচ্ছা, এখানের মধ্যে কত নাম্বার বলো, কোনটার জন্য বুঝো নাই নাজা? লাস্ট একটার জন্য দেখো, তোমার S2 এর কি কানেকশন এটা তুমি জানো না, S1 আর S3 দিয়ে দিছে না, S1 আর S3 তুমি জানো, তো এই লাল দিয়ে যতটুকু জায়গা আঁকছি এতটুকু নিয়ে কোনো কনফিউশন আছে? যে ব্যাটারি থেকে এই S1 দিয়ে, S1 হলো আপ কানেক্ট করা, এতটুকু আসলো, ব্যাটারি দিয়ে এই S3 ডাউন কানেক্ট করা, তো S3 দিয়ে এতটুকু আসলো। এখন তোমার S2 তে কি করা লাগবে, তাহলে যেন এই লাল দাগ দুইটা মিলে যায়, লাল দাগ দুইটা মিলাইলে পরে তো আমাদের সার্কিটটা কমপ্লিট হবে। সো তাহলে লাল দাগটা মিলানোর জন্য S2 টাকে ডাউন করতে হবে, তো এই জিনিসটাই, যেটা কানেক্ট হইলে পরে সার্কিট কমপ্লিট, তো তখন ল্যাম্প জ্বলবে, বুঝতে পারছো? আচ্ছা, জি ভাইয়া। তাহলে এখানে S2 টাকে ডাউন করা লাগবে। তারপরে 19 এর ডি তে কি বলছে, যে state how the current in the circuit would change if another lamp is added in series with the first lamp. সো তাহলে সিরিজে যদি কানেক্ট করো তো তখন কি হবে, ভোল্টেজ শেয়ার হয়ে যাবে না নাকি রাফিদ? হ্যাঁ ভাইয়া। তো তাহলে ভোল্টেজ যদি শেয়ার হয়ে যায় তো তখন কি হবে, ব্রাইটনেসটা কি হবে, বাড়বে নাকি কমবে, কি মনে হয়? আগে সে একাই যত ভোল্টেজ পাইতো, সে এখন কি পাইতেছে, আরেকজনের সাথে শেয়ার করতেছে। তো তাহলে এখানের মধ্যে তোমার কারেন্ট
ডিক্রিজ করবে বা কারেন্ট এক্স্যাক্টলি হাফ হবে এরকম, অর ইকুইভ্যালেন্ট ডিসকাশন এজ ইন কেমন, ভোল্টেজটা হাফ হয়ে যাইতেছে, অর কারেন্ট হাফ হওয়ার কথা কেন বললো? দেখো তোমার একটা বাল্বের যে রেজিস্ট্যান্স, দুইটা বাল্ব আসলে কি হবে, রেজিস্ট্যান্সটা ডাবল হয়ে যাবে না? যদি সিরিজে কানেক্ট করা হয় টোটাল রেজিস্ট্যান্স ইন সিরিজ সার্কিট কিভাবে বের করে রাফিদ? R1 R2 নাকি? তো তাহলে টোটাল রেজিস্ট্যান্স ডাবল হয়ে গেছে, তো আমাদের টোটাল ভোল্টেজ তো ফিক্সড, তো রেজিস্ট্যান্স যদি ডাবল হয়ে যায় কারেন্ট কি হয়ে যাবে, হাফ হয়ে যাবে না? তাহলে ওই জিনিসটা লিখছে, বুঝছো? স্যার এতে স্যার 790 এম থেকে শুধু এ কিভাবে করবো? কোনটা? ওই যে স্যার পি তে, হ্যাঁ কি ওখানে স্যার যে 790 এম এ আছে ওটা শুধু এ কিভাবে করবো? এম মানে কি? মিলি। মিলি, তো মিলিমিটার থেকে মিটারে নাও কেমনে? মিলিমিটার থেকে মিটারে কিভাবে নাও? এখন মিলিমিটার থেকে মিটারে কিভাবে নিতে হয় এটা জানো না? 1 মিলিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য কি করা লাগে? মাল্টিপ্লাই। কি ভাই ডিসিয়া, তোমার কি হয়েছে? ভাইয়া আমি অন্যদিকে তাকায় আছি, ঘুমাইতেছিলাম। তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে মিলিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য 1000 দিয়ে ডিভাইড করতে হয়, তো তাহলে মিলি অ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ারে নেওয়ার জন্য কি করতে হবে ফাহিম? ডিভাইড বাই 1000। ডিভাইডেড বাই 1000। মিলি মানে ডিভাইডেড বাই 1000। এই প্রিফিক্স গুলো এইগুলা না পারলে পরে তোমরা পড়ালেখাই করতেছো কেন? তারপরে কোশ্চেন নাম্বার 20। '21, '22, '23 এটা তো আমরা করছিলাম আগে। লাস্ট কোয়েশ্চেন। আচ্ছা 22 কোনটা? 22 কি এর আগেরটা নিকিতা? এটা অ্যাডাপ্টারেরটা? হ্যাঁ এটার B3. The cable connected to the mobile phone to the adapter is changed for a longer cable of the same type. আচ্ছা, তো তাহলে অ্যাডাপ্টারটা চেঞ্জ করছে কি দিয়ে? একটা লম্বা কেবল নিয়ে আসছে সেম টাইপের। এখন বলতেছে এক্সপ্লেন হাউ দিস উড এফেক্ট দ্য টাইম টেকেন ফর দ্য ব্যাটারি টু চার্জ। তো বলতেছে চার্জ হলো সেম আছে, যে ব্যাটারিটাকে ফুল চার্জ করার জন্য চার্জ তোমার ফিক্সড, তো এখন চার্জ ইজ ইকুয়াল টু কারেন্ট ইনটু টাইম, এটা তো একটা ব্যাপার। এখন এখানের মধ্যে খেয়াল করো যে যখন নাকি অ্যাডাপ্টারটার তার তুমি লম্বা করবা, তার লম্বা করলে কি হবে বলতো নিজিতা? একটা লঙ্গার ওয়্যারের রেজিস্ট্যান্স কি বেশি নাকি কম? বেশি। বেশি। তো এখন একটা লম্বা ওয়্যারের রেজিস্ট্যান্স যদি বেশি হয় তো তার জন্য কারেন্টের ভ্যালু কি হবে, বাড়বে নাকি কমবে? কমবে। কমবে। তো এখন এখানের মধ্যে যদি কি হয়ে যায়, লম্বা একটা কেবল ইউজ করতেছো কিন্তু টাইপ অফ ওয়্যার সেম, তো এখন কারেন্ট এখানের মধ্যে কমে যেতেছে, তো কারেন্ট কমলে টাইমটা বেশি লাগার কথা। লেটস সি কি হয়, কি বলতেছে। এই যে
টাইম টেকেন টু চার্জ ফুললি ইনক্রিজেস। কেন? বিকজ কারেন্ট কমে যায়। কেন কারেন্ট কমে যায়? বিকজ রেজিস্ট্যান্সটা বেড়ে গেছে। বুঝতে পারছো? তো বলবো যে লম্বা ওয়্যার দেখে রেজিস্ট্যান্স বেশি দেখে কারেন্ট কম, এন্ড যেহেতু চার্জ ইজ ইকুয়াল টু কারেন্ট ইনটু টাইম, তো যেহেতু কারেন্ট কমে গেছে তো এর জন্য ফুললি চার্জ আপ হইতে বেশি সময় লাগবে। বুঝতে পারছো? Yes, ভাইয়া। নাজা ক্লিয়ার হইছে? জি ভাইয়া। এই কোশ্চেন তোমাদের লাস্ট কোশ্চেন। তাই কেটেলের কোশ্চেন নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আর আমাদের এখানে ক্যাটেলের কোশ্চেনটা চ্যাপ্টার 18। চ্যাপ্টার কি বুঝি নাই? এই কোশ্চেনটা স্যার চ্যাপ্টার 8। ভাইয়া চ্যাপ্টার 8 আচ্ছা এটা চ্যাপ্টার 8 এ। আচ্ছা হ্যাঁ এটা চ্যাপ্টার 8 শুরু হয়ে গেছে, সরি। ওইটাই লাস্ট ওটা না কোশ্চেন। করাইলো ওই দিন। হ্যাঁ এটা এমনিও করাইছি। ওকে, সো তাহলে উই আর ডান উইথ চ্যাপ্টার 7। কারো কি চ্যাপ্টার 7 এমন কোনো কোশ্চেন আছে যেটা নিয়ে এখনো ডিসকাস করা হয় নাই? ওকে, তো কোনো কোশ্চেন বাকি না থাকলে দ্যাটস ভেরি গুড। তো তোমাদের নেক্সট উইকের জন্য হোমওয়ার্ক থাকবে চ্যাপ্টার 8। ওকে, চ্যাপ্টার 8 এর মার্কস স্কিম আজকে কালকের মধ্যে আসিফ দিয়ে দিবে গ্রুপের মধ্যে। ঠিক আছে? তো আজকের ভাইয়া ক্লাস নেক্সট আমাদের উইকের জন্য? একটু হ্যাঁ নেক্সট উইকের জন্য, নেক্সট ফ্রাইডে। ওকে, তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।